হ্যালো, কে বলছেন? হ্যাঁ, লো। ফোনের ওপাশে নিশ্চুপ নীরবতা। তবে মৃদু শব্দে বাজছে উইং চাইমের টুংঠাং শব্দ। শখ কথা ভুলে মন দিয়ে শব্দটা শুনল। বাতাস বইছে। সেই বাতাসে উইং চাইম মিষ্টি সুর তুলেছে। সে কোথায় যেন শুনেছিল উইং চাইমের টুংঠাং শব্দ নেতিবাচক শক্তি দূর করে, ইতিবাচক শক্তি প্রবাহিত করে, মন খারাপ দূর করে। সে কথা ভেবে শব্দটা কানে আসামাত্রই কথা ভুলে ফোন কানে ধরে বসে রইল। মন দিয়ে শুনল। কলকাতাও বোধহয় এটাই চেয়েছিল। তবে কথা না বলে চুপ করে থাকা এক প্রকার অভদ্রতা। তাই আরও কয়েকবার হ্যালো হ্যালো করে সাড়া না পেয়ে কলটা কেটে দিল। মাঝরাতে চেনা অচেনা কেউ ফাজলামি করছে ভেবে পড়ায় মন দিল। পড়তে পড়তে হঠাৎ একটা ঘটনা মনে পড়ল। শীতলের ঘুম না এলে পাশের রুমে শুয়ে ফোন করে বকবক করে। তো একদিন মধ্যরাতে তাকে ফোন করে বলেছিল, এই আপু, তাড়াতাড়ি আমার রুমে এসো তো। কেন, কি হয়েছে? সিলিং ফ্যানটা অফ করে যাও, শীত লাগছে খুব। এজন্য পাশের রুম থেকে আমাকে ডাকছিস? আমি উঠতে পারবো না, অলসতা আমাকে ঝাপটে ধরেছে। তুমি এসো। না এলে ঠান্ডায় নিউমোনিয়ার হলে সব দোষ তোমার। সেদিনও জেগে পড়ছিল বিধায় গিয়ে অফ করে এসেছিল। সে কথা মনে করে শখ হাসল। বিড়বিড় করে পড়তে পড়তে পুনরায় তার ফোন বেজে উঠল। সেই নাম্বার থেকে কল এসেছে। ধরবে না ভেবে পড়তে পড়তেই দেখল পরপর কল আসতেই আছে। একবার, দুইবার, তিনবার করে 12 বারের বেলায় কল রিসিভ করতেই ওপর পাশ থেকে কেউ বলল, তুমি এত পাষাণ কেন গো মেয়ে? বেখেয়ালে আমার মন চুরি করলে, ঘুম কেড়ে নিলে। এরপর তোমাকে পাওয়ার নেই টুকু সর্বাঙ্গে ছড়িয়ে দিলে। এখন না পাচ্ছি স্বস্তি, না একদম শান্তি। পুরো তুমিটা শ্রী ভাবে আমার মনে গেথে গেছো। চোখ বন্ধ করলেও তোমাকে দেখি, আর চোখ খুললেও তুমি। কেন এমন হচ্ছে? কি করেছি আমি? কি দোষ আমার? কেন এভাবে বিপাকে ফেললে আমায়? এমন করাই লাগতো? না করলে কি অধর্ম হয়ে যেত? হুম। পুরুষালী ভারী কণ্ঠস্বর শুনে শখ কান থেকে ফোন সরিয়ে নাম্বারটা চেক করল। অচেনা নাম্বার। তবে ভয়েস শুনে চেনা চেনা লাগছে। মনে হচ্ছে পূর্বেও মানুষটার সঙ্গে কথা হয়েছে। শুনেছে এই ভয়েস। সে কে? আর এসব বলার মানে কি? তাই সে জবাব দিল, কে বলছেন? তোমার প্রেমে হাবুডুবু খাওয়া এক হতভাগা নাবিক। হেয়ালি কথা আমার পছন্দ নয়, তাই যা বলার সরাসরি বলুন। আর ভদ্র ঘরের ছেলেরা পরিচয় না দিয়ে কাউকে কল করে এসব কথা বলে না। এতদিন ভদ্র, সভ্য তো ছিলাম। থাকতে দিলে কই? যাই হোক, এখনো চিনতে পারোনি আমায়? না। আহনাফ বলছি। বিকেলে দেখা হলো, কথা হলো, এরই মধ্যে সব ভুলে গেলে? এবার চিনতে অসুবিধা হলো শখের। এজন্য বোধহয় ভয়েস চেনা চেনা লাগছিল। কিন্তু এই লোক নাম্বার কোথায় পেল? সাহস দেখাতে ফোনও করেছে। তবে লোকটা তার বড় ভাইয়ের চেনা হলেও তার কাছে মানুষটা সম্পূর্ণ অচেনা। আর অচেনা কারো সঙ্গে রাত বিরেতে তার কথা থাকতে পারে না। তাছাড়া ইতিমধ্যে মানুষটার মনোভাব বুঝে ফেলেছে। এরপর আর তাকে পাত্তা দেওয়ার প্রশ্নই আসে না। হ্যাঁ, পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস। এত এত মানুষের ভিড়ে হঠাৎ কাউকে ভালো লাগতেই পারে। মন হারিয়ে অপরিচিত জেনে আপন আপন লাগতেই পারে। তাই বলে মনের বিরুদ্ধে গিয়ে কাউকে সঙ্গের সঙ্গী করা অযৌক্তিক। তাছাড়া এসব রি চৌধুরী নিবাসের মেয়েদের সঙ্গে যায় না। মনে মনে একথা ভেবে কল কেটে ফোন সাইলেন্ট করে ফেলল। ফোনের আলো জ্বললে চোখ যাচ্ছে দেখে ফোনটা উল্টে করে রেখে দিল। এই ব্যাপারে কিছু বলার নেই, তাই কথা বাড়ানো বৃথা। কথার মাঝে কল কাটতে দেখে আহনাফ একের পর এক কল দিতেই থাকল। কিন্তু শখ রিসিভ করল না। তাই অনেকগুলো মেসেজ করল। এরপর কল দিতে গিয়ে বুঝল তার নাম্বার শখের নারীর ব্ল্যাকলিস্টে ঠাঁই পেয়েছে। তবে কেন জানি তার রাগ হল না। বেলকনি থেকে উঠে রুমে গিয়ে হাত পা ছড়িয়ে বিছানায় শুল। ঘাড় ঘুরিয়ে পাশেন শূন্য জায়গাটা দেখল। তারপর ঠোঁট কামড়ে হেসে ফোনের গ্যালারিতে থাকা অপরূপ সৌন্দর্যের অধিকারী একটি মেয়ের ছবি বের করল। খুঁটিয়ে খুঁটিয়ে মন দিয়ে দেখল। কি চমৎকার তার চোখ, নাক, ঠোঁট, হাসি। ইস, এই পুতুলটা কবে তার হবে? ঝাপটে ধরে বুকের সঙ্গে মিশিয়ে রাখতে পারবে? নিজের মনের ভাবনা দেখে সে এবার নিজেই হেসে ফেলল। তারপর মিটিমিটি হাসতে হাসতে ছবির মেয়েটাকে উদ্দেশ্যে করে বিড়বিড় করল, এই যে মিষ্টির মুখের মিষ্টি মেয়ে, একটু ভালোবাসতে এত বাধা কিসের শুনি? এই দূরত্ব যে ভালো লাগে না। কাছে এসো, আমার হও। আমার অবুঝ মন পুড়িয়ে আর পাষাণ হই, ও না গো, হই ও না। ধন্যবাদ হ্যাকার সাহেবা। আপনার কাজে আমি বিমোহিত, অভিভূত।
অপেক্ষা করুন, বাসায় ফিরেই করা করে চুমু ট্রিট দিব। সায়ন জানে এই মেসেজের রিপ্লাই আসবে না, তাই ফোনটা পকেট পুরে উঠে দাঁড়ালো। পার্টি অফিস প্রায় সারারাত খোলা থাকে। পোলাপান মিটিং করে, আলাপ আলোচনায় বসে, কখনো আমোদ ফুর্তিতে মাতে। সায়ন ছোলার খোসা ছড়িয়ে মুখে পুরে বাইক নিয়ে বেরিয়ে গেল। পরপর ফোনে নোটিফিকেশন না এলেও বুঝল কার মেসেজ হতে পারে। সে চৌধুরী নিবাসের কাছাকাছি মোড়ে এসে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে বাইকটা তার সামনে দাঁড় করালে কালো পোশাকে সর্বাঙ্গ আবৃত মানুষটা বাইকের পেছনে উঠে বসল। সায়ন ও বিকাবাককে বাইক ছুটাল ক্ল্যাবের দিকে। পেছনে বসা মানুষটা চুপচাপ দেখে সায়ন লুকিং গ্লাসে একবার তাকিয়ে চমৎকার করে ডাকল, শো কোটেড টেক্সট। পেয়েও সে কিছু মনে করে না। ঝটপট উঠে রিকশা ডেকে উঠে বসে। রাগে হিতাহিত জ্ঞানশূন্য সে। রিকশায় বসে সে সায়নের ফোনে কল করে জানতে চায় সে এখন কোথায়। সায়ন সেদিন একটা মিছিলে ছিল, তার ফিরতে দেরি হবে কারণ মিছিল শেষে পার্টি অফিসে যাবে। এ কথা শুনে স্বর্ণ সায়নের বারণ অমান্য করে পার্টি অফিসে যায়। সায়নের বরাদ্দকৃত রুমে অপেক্ষা করে। সে সায়নের বোন জেনে কেউ কিছু বলার সাহসও করে না, বরং চা কফির সাথে নাস্তা এনে রেখে যায়। তার পার্টি অফিসে আসার কথা কনক সায়নকে জানায়। এ কথা শুনে সায়নও ছুটে আছে তাৎক্ষণিক। এসেই রাগে থরথর করে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করে, একা এখানে কেন তুই? পায়ের নলা কাটতে হবে? স্বর্ণ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে সায়নের চোখের দিকে। চোখ মুখ লাল হয়ে আছে অস্বাভাবিকভাবে। আজ তার চোখের মুখের অবস্থা দেখে সায়ন ভ্রুকুটি করে তাকিয়ে রইল। সাং ঘা তিক কিছু ঘটেছে আন্দাজ করে নিল। নয়তো করা বারণ থাকা সত্ত্বেও এখানে আসার ভুল স্বর্ণ করবে না, এ কথা ভেবে সে নিজেকে শান্ত করল। স্বর্ণের মুখোমুখি চেয়ারে বসল। ঝকঝকে গ্লাসে ঢেকে রাখা পানি এগিয়ে দিয়ে বলল, কেউ কিছু বলেছে? আমি তোমার বেড গরম করি? তোমার সঙ্গে শুই? বীর্য ছাড়া আর কি কি দাও আমাকে? এর জবাব আগে দাও আমাকে। ক্ষিপ্ত স্বরে বলা এ কথা শুনে সায়নের কপাল কুঁচকে গেল। সে একবার দরজার দিকে তাকিয়ে পুনরায় স্বর্ণের দিকে দৃষ্টিপাত করল। এ কেমন কথা? স্বর্ণ শীতল ছোট চাচার মেয়ে হলেও শখকে যতটুকু ভালোবাসে তাদেরকেও কতটুকু ভালোবাসে। নিজের আপন বোন বলে সে কখনো শখকে আলাদা কিছু দেয়নি। আলাদা করে শাসন ও করেনি। যখন যা দিয়েছে তিন বোনকে একসঙ্গে, যে যা চেয়েছে সময় করে এনে দিয়েছে, অথচ আজ স্বর্ণের মুখে এই কথা শুনে রাগের পারদ বাড়ল। উঠে গিয়ে স্বর্ণের গাল চেপে ধরে আগুন ঝরা কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, কে কি বলেছে? বাড়তি চোপা দেখাবি না একদম। মূল পয়েন্টে আয়। কে বলেছে এসব? কে বলেছে তাদের চিনি না আমি? তবে কেন বলেছে এর কৌফিয়ত তোমাকে দিতে হবে। নয়তো বাবাকে অন্য বাসা নেওয়ার কথা বলতে বাধ্য হব। এবার বাড়াবাড়ি করছিস স্বর্ণ। এখন বাড়ি যা, আমি দেখছি। অকারণে কেন আমাকে এসব বলা হলো? তোমার কারণে কেন এসব শুনবো আমি? তোমার কাজের দায় নেব না আমি। ঠিক 24 ঘন্টার মধ্যে তাদের শিক্ষা দিবে, নয়তো আমি বড় বাবাকে জানাতে বাধ্য হব। বাড়ির মেয়েদের রাস্তা এভাবে অপদস্থ করার কথা শুনে সারাফাত চৌধুরীও বসে আঙ্গুল চুষবে না নিশ্চয়ই। আশ্চর্য তো। আমি এসব বলতে বলেছি নাকি স্বয়ং নিজে এসব বলেছি তোকে? হুদাই চোটপাট দেখাচ্ছিস কাকে? হুহ। এমন কাজ করো কেন যে কাজের রেশ ধরে বাড়ির মেয়েরা পথে ঘাটে অপদস্থ হতে হয়? সেই কৌফিয়ত তোকে দিতে হবে? প্রয়োজনে তাই দিতে হবে। সায়ন একথার জবাব না দিয়ে চোয়াল শক্ত করে শুধু তাকিয়েছিল। স্বর্ণ তার রাগটুকু উগরে দিয়ে বাড়ি ফিরে রুমের দরজা বন্ধ করে বসেছিল। পরে সায়ন খোঁজখবর নিয়ে সেই ছেলেগুলো কি করেছে একমাত্র সেই জানে। তারপর থেকে সায়নের সঙ্গে কথা বলতো না, পাশে বসত না, কিছু দিলে নিত না, এমনকি ঈদের সেলামি দিলে ছুঁয়েও দেখত না। অনেকে খেয়াল করেছিল, ওদের জনকে জিজ্ঞাসা করলে জবাব পাওয়া যায়নি কারো থেকে। সামান্য একটা ঘটনায় সম্পর্কের অবনতি হচ্ছে দেখে একদিন সায়ন তাকে ডেকে পাঠায় সরি বলে। জবাবে স্বর্ণ অকপটে বলে বসে, আমাকে তোমার সঙ্গে নাও। তার কথা শুনে সায়ক হেসে ফেলল। হাসতে হাসতে তার ভেজা চুলে ব্যাক ব্রাশ করতে করতে হেয়ালি সুরে বলল, সঙ্গে নেব মানে? রাজনীতিতে নাম লেখানোর কথা বলছিস নাকি? হুম। না নিলে? পরিবার আলাদা হওয়ার চমৎকার দৃশ্য দেখতে নিজেকে প্রস্তুত করো। থ্রেট দিচ্ছিস? ধরে নাও তাই। যে নোং রাগরি না করিস, সেই নোং গায়ে মাখতে উঠে পড়ে লাগলি কেন হঠাৎ? কি উদ্দেশ্যে তোর? কি ঘোট পাকাচ্ছিস তুই? রাজি তুমি? চৌধুরী নিবাসের মেয়ে রাজনীতি করবে স্বপ্নেও ভাবতে পারিনি আমি। বাবা জানলে কি হবে বুঝতে পারছিস? স্বর্ণ জবাব দেয়নি।
আবার নিজের জেদ থেকে তাকে টলানো যায়নি। এক প্রকার বাধ্য হয়েছিল সায়ন স্বর্ণের জেদের কাছে হার মানতে। এবং সেও শর্ত জুড়ে দিয়ে বলেছিল, কাজের স্বার্থে যা করার করবি, তবে আড়ালে থেকে। যত যাই হোক, সর্বসম্মুখে কখনো তোর নিজের পরিচয় সামনে আনতে পারবি না। স্বর্ণ রাজি হয়েছিল। এরপর থেকে সুযোগ বুঝে স্বর্ণের সঙ্গে রাজনীতির আলাপ করত। ল্যাপটপে ছবি দেখিয়ে চিনাত কে কার বিপক্ষ দল, কে কেমন, কে কোন কাজের সঙ্গে জড়িত। মাঝে মাঝে হোমওয়ার্কের মতো টাস্ক পূরণ করতে হতো। আর বেশিরভাগ টাস্ক হতো কারো সম্পর্ক তথ্য কালেক্ট করা। মোট কথা, সায়নও বুঝত না তাকে দিয়ে কি কাজ করাবে, কি কাজ করলে সবার চোখের আড়ালে থাকবে স্বর্ণ। পরে অনেক ভেবে প্রফেশনালভাবে হ্যাকিং শেখায়। মাসের পর মাস মন দিয়ে হ্যাকিং শেখে সে। বর্তমানে সে তুখর হ্যাকার। তার কাজ সায়নের চিহ্নিত করা আইডি কিংবা ফোন হ্যাক করে সেই ব্যক্তির দুর্বলতা খুঁজে বের করা। তারপর একটি ফাইল তৈরি করে সেসব সায়নের হাতে তুলে দেওয়া। আর সায়ন তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে সেগুলাকে কাজে লাগিয়ে রাজনীতির ফিল্ডে একাই নিজের জায়গা তৈরি করেছে। কারণ রাজনীতি করতে গেলে সর্বপ্রথম নিজের পায়ে তলার মাটি শক্ত করা জরুরি। নয়তো ফিল্ডে টিকে থাকা মুশকিল। আর এভাবেই দিন যাচ্ছে। সময় কাটছে। ধীরে ধীরে ক্ষমতাও হাতে এসেছে। তবে এসব করতে করতে তারা কেউ টের পায়নি, তাদের সম্পর্কের বদল ঘটেছে। অজান্তে মন দেওয়া নেওয়া হয়েছে। ভালোবাসা নামক জালে ফেসে গেছে। মোহ কেটে মায়াতে জড়িয়েছে। এসব যখন টের পেয়েছে, কেউ আর লুকানোর চেষ্টা করেনি। বরং অকপটে স্বীকার করেছে। গ্রহণ করেছে একে অপরের ভালোবাসাকে। বাড়ির সকলের সামনে থেকে চালাচ্ছে লুকোচুরি প্রেম। প্রেমের সঙ্গে রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াচ্ছে। একজন সশরীরে উপস্থিত হয়ে আরেকজন আড়াল থেকে শক্তি হয়ে। বাইকে বসা অবস্থায় শুদ্ধ এখনো শীতলকে ধরে আছে। তার চোখে মুখে একরাশ বিরক্তি ঝরে পড়ছে। শীতলের চোখ বন্ধ। ধীরে ধীরে নিঃশ্বাস পড়ছে। এতক্ষণ ধরে থাকতে থাকতে হাতও ব্যথা হয়ে গেছে। এইদিকে শীতলকে ধরে গেলে বাইক পড়ে যাবে, বাইক সামলাতে গেলে তার হাত ফসকে শীতল পড়ে যাবে। এ কোন বিপদ! কিন্তু এভাবে কতক্ষণ থাকা যায়? সে আরেকবার শীতলের গাল চাপড়ে ডাকল। সাড়া নেই। নড়চড় নেই। তাই সে আশেপাশে তাকাতে তাকাতে বলল, বাড়ির কেউ একসঙ্গে বের হতে দেখেনি। দারোয়ানকে না হয় টাকা দিয়ে ক্যাচআপ করা যাবে। এক কাজ করি, আপদটাকে এখানেই ফেলে যায়। শেয়ালে এসে মাংস খেয়ে ফেললে হাড় গোড় লুকানো ব্যাপার না। এ কথা বলে তাকে ছাড়তে গেলে শীতল খপ করে শুদ্ধর দুহাত আঁকড়ে ধরল। ভয়ার্ত চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে তাকে ছাড়তে বারণ করল। তারপর হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, কি করেছি আমি? সব সময় আমার সঙ্গে এমন করেন কেন? তুই না অজ্ঞান ছিলি? না, আপনি শুধু শুধু ভয় দেখাচ্ছিলেন, তাই অজ্ঞান হওয়ার ভান ধরেছিলাম। এ কথা শুনে শুদ্ধ দাঁত দিয়ে তার নিচের ঠোঁট কামড়ে এক ভ্রু উঁচু করে তাকিয়ে রইল। সে আগেই বুঝেছিল শীতল অভিনয় করছে। কারণ আর যাই হোক, অবচেতন মানুষের চোখের দুই পাতা তিরতির করে কাঁপে না। সত্যি সত্যি ফেলে দিচ্ছে কি না দেখার জন্য মিটমিট করে চোখ খুলে না। সে এই নিয়ে কথা না বাড়িয়ে শীতলকে ইশারা করে বাইক থেকে নামতে বলল। শীতল আশপাশ তাকিয়ে নামল। শুদ্ধ বাইক স্ট্যান্ড করে পকেটে হাত গুজে সামনের দিকে হাঁটা ধরল। তাকে হাঁটতে দেখে শীতলও তার সঙ্গে পায়ে পা মিলিয়ে মিনমিন করে বলল, বাড়ি যাব না? যা, আমি কি ধরে রেখেছি? একা একা কিভাবে যাব? বাতাসে উড়ে উড়ে যা, নয়তো পিঠে ভর করে যা। কথায় কথায় এমন খ্যাচ খ্যাচ করলে সঙ্গে নিলেন কেন? আমি নেইনি, তুই স্বেচ্ছায় সঙ্গে এসেছিস। এসেছি, এসেছি তাই বলে এভাবে কথা বলতে হবে? হবে। কেন হবে? নয়তো বিশুদ্ধ পুরুষের জাত যাবে। শীতল মুখ লটকে শুদ্ধর দিক থেকে চোখ সরিয়ে নিল। চাঁদের আলোয় রাস্তা দেখা যাচ্ছে। রাত কটা বাজে কে জানে। শুদ্ধ হাঁটছে তো হাঁটছেই। বের হয়েছিল বাইকে করে ঘুরবে বলে, অথচ এই বর্বর লোক তখন থেকে হাঁটাচ্ছে তো হাঁটাচ্ছেই। সে এবার আর না পেরে পাশাপাশি চলতে চলতে পুনরায় মুখ খুলল। ওদিকে কোথায় যাচ্ছেন? সব অন্ধকার। এত সুন্দর অভিনয় করলি, গিফট না দিলে চলে? তোর গিফট টা তোকে বুঝিয়ে দিতে ওদিকে যাচ্ছি। গিফট? সত্যি আমি সুন্দর অভিনয় করেছি? হুম। কি গিফট দিবেন শুদ্ধ ভাই, বলুন না প্লিজ, বলুন বলুন। সামনে একটা পুকুর আছে। ভাবছি, সেখানে তোকে নিয়ে গিয়ে চুবাবো। ছোট গিফট বলে মন খারাপ করিস না, এখন পুকুরে চুবাই, কাল না হয় নদীতে চুবিয়ে আনবো। শীতল থেমে গেল। ওর নিজের পায়ের জুতো খুলে নিজের গালে মারতে ইচ্ছে করছে। সে কেন ভুলে যায় এই লোক আস্ত একটা দ মা স
বোম মারলেও তার মুখ দিয়ে সুন্দর কথা বের হয় না, হবেও না। কোনোমতে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে কোনোদিন এই লোকের সঙ্গে বের হবে না। এই বিশুদ্ধ পুরুষ তাকে নিয়ে বেড়ানোর জন্য কেঁদে রে গেলেও যাবে না, না, না। আসার সময় ভেবেছিল যা কিছু ঘটুক বড় আব্বুকে কিছু বলবে না, কিন্তু না, সে বাড়ি গিয়ে বড় আব্বুকে ফোন করবে। পাই টু পাই সব বলবে, সব। ছেলের এই কাণ্ডে যদি বড় আব্বু বিচার না করে তবে সেই বাড়ি ছেড়ে চলে যাবে। তাকে চুপচাপ দেখে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো। তারপর ফিচেল হেসে বলল, বড় আব্বুকে কথা লাগানোর তা রা জুড়েছিস তাই না? তা তোর বড় আব্বুকে ভয় পাই নাকি আমি? শীতল বিস্ফোরিত দৃষ্টিতে দেখল সামনে দাঁড়ানো মানুষটাকে। এ লোক তার মনে কথা বুঝল কিভাবে? তার মানে আশা ভরসা নেই, সত্যি সত্যি এখন পুকুরে চুবাবে। তাই সে ধপ করে বসে পড়ল। তাকে বসতে দেখে শুদ্ধ হাঁটা থামিয়ে কপাল কুঁচকে বলল, বসলি কেন? দেরি হয়ে যাবে তো, চল, উঠো। লাগবে না গিফট। বাড়ি যাব। তা বললে হয় নাকি? হয় গিফট নিবি নতুবা শর্ত মানবি। বল কোনটা করবি? কি শর্ত শুনি? শুদ্ধ তার পাশে বসল। পকেট থেকে দিয়াশলাই আর সিগারেট বের করে জ্বালিয়ে দুটো টান দিল। তারপর শীতলের দিকে সিগারেটটা বাড়িয়ে দিয়ে বলল, নে সুখ, টান দে। আজ যেন শীতলের অবাক হওয়ার রাত। এই বিশুদ্ধ পুরুষ তাকে আজ অবাক করতে করতে বোধ হয়। সে খাবে সিগারেট। এই লোকটা কি পাগল হয়ে গেছে? তাকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মনে করিয়ে দিল হয় সিগারেট খেতে হবে নয়তো পুকুরে চুবাবে। শীতল কিছু একটা ভেবে সিগারেট হাতে নিয়ে ছুঁড়ে ফেলার আগে শুদ্ধ হাতটা চেপে ধরল। তারপর তাকে চেপে ধরে সিগারেট খাওয়াতে গেলে শীতল ভ্যা ভ্যা করে কেঁদে দিল। তাকে কাঁদতে দেখে শুদ্ধ ওকে ছেড়ে দিয়ে বলল, খেতে হবে না, সিগারেটে শুধু ঠোঁট ছোঁয়াবি, নে ছোঁয়া। ন না। কি কি বললি আবার বল? শুদ্ধর মারকাট মুখভঙ্গি দেখে শীতল ফোপাতে ফোপাতে হাতে সিগারেট ধরল। তারপর জ্বলন্ত সিগারেটে ঠোঁটের কাছে আনতেই ফোনের ফ্ল্যাশ জ্বলে উঠল। সেই সঙ্গে শুদ্ধর বলা একটি কথা, হেই লেডি স্মাইল প্লিজ। হঠাৎ ফোনের ফ্ল্যাশ জ্বলে ওঠায় শীতল দৃষ্টি তুলতেই শুদ্ধ সেই অবস্থায় ফতাফত কয়েকটা ছবি তুলে নিল। তারপর ছবিগুলো তাকে দেখিয়ে বলল, এবার তোর কাজ হলো, বাবা মাকে আমার জন্য পাত্রী দেখতে বলবি। জোর করে আমাকে যাতে বিয়ে দেয় এটা বোঝাবি। উনারা আমাকে জিজ্ঞাসা করলে আমি সবার সামনে না না করব। রাগ দেখাবো। চিৎকার টিৎকার করে পরিস্থিতি ঘোলাটে করে দেবে। তবুও তুই কাজ থামাবি না, যেভাবে হোক সবাইকে রাজি করাবি, মনে থাকবে? যা বললাম পাই টু পাই করবি। যদি না করিস ছবিগুলোর ৩ চৌধুরী কর্তার ফোনে চলে যাবে। শুদ্ধর করা কাজও কথা শুনে শীতল আহাম্মক হয়ে তাকিয়ে আছে। সে আপাতত হতবাক, হতভম্ব। খুনোশুটি, ঝগড়া করতে করতে সায়ন, স্বর্ণ এসে পৌঁছেছে একটি পুরনো মন্দিরের সামনে। এই মন্দিরে আগে কালীমূর্তির পূজা হতো। মন্দিরের পুরোহিত রামকৃষ্ণ চরণের তণ্ডু পাওয়ার পর থেকে পুজো অর্চনা বন্ধ থাকে। এরপর নানান কুসংস্কার ছড়াতে ছড়াতে ধীরে ধীরে মন্দিরটি একেবারেই বন্ধ হয়ে যায়। কালীমূর্তি সরিয়ে অন্যত্রে স্থানান্তর করা হয়। দিনে দিনে মন্দিরের পলেস্তারা খসে, অযত্ন অবহেলায় মন্দিরটি সৌন্দর্য হারায়, কদর হারায়। বর্তমানে দিনেও নাকি এখানে আসার সাহস করে না কেউ। এলে নাকি গা মাথা ভার হয়ে আসে। ভয়ে শরীর শিউরে ওঠে। তবে নিস্তব্ধ এরিয়া দেখে মাঝেমধ্যেই জুয়াখোরদের আনাগোনা দেখা যায়। দিনের বেলায় মন্দির থেকে দূরত্বে দল বেঁধে জুয়ার আসর বসায়। তারপর সন্ধ্যার আগে আগে ফিরে যায়। এমনই এক জায়গায় স্বর্ণ আর সায়ন এসে দাঁড়িয়ে আছে। মশার কামড়ে হাত পা জ্বলতে শুরু করেছে। সায়ন এতক্ষণ শান্তশিষ্ট থাকলেও এবার তার মুখ দিয়ে গালির ফোঁড়া ছুটতে শুরু করল। এক পর্যায়ে রাগে গোজগোজ করে পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল করে বলল, ওই আমার উ আ র বা ল মস্করা মারাও আমার লগে। আমি কি তোমার শালা লাগি? ৫ মিনিটের মধ্যে আসবি নয়তো আজ তোকে এমন দেব বাপ ডাকাও সময় পাবি না। লা ভা রা চু দা। ফোনের ওপাশে থাকা মানুষটা কি বলল শোনা গেল না। শোনার ধৈর্য নেই সায়নের। সে নিজের কথাটা শেষ করে কল কেটে হাত পা ঝাড়ছে। এক দফা মশাকেও গালি ছুড়ল সে। তাকে গালি দিতে দেখে স্বর্ণ বিরক্ত মুখে এদিক ওদিক তাকাচ্ছে। এই মানুষটা বাড়ি থাকাকালীন একরকম, বাড়ির বাইরে অন্যরকম। কতদিন বলেছে গালি না দিতে, কিন্তু শুনলে তো। তাকে এভাবে তাকাতে দেখে সায়ন আরেকটু কাছ ঘেঁষে দাঁড়িয়ে বলল, ভয় লাগছে জান? তোমার মতো ভূত সঙ্গে থাকতে ভয় কিসের? তা ঠিক, তা ঠিক। কিছু খাবি, খিদে পেয়েছে?
যদি বলি হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে কিছু এনে দিতে পারবে? পকেটে কাঁচা ছোলা আছে, খাবি? না। তাহলে আমাকে খা। স্বর্ণ মুখে বিরক্তিকর শব্দ করে প্রসঙ্গ পাল্টাতে বলল। সভ্য গা লি দিতে খুব কষ্ট হয় তোমার? গালি ভদ্র সভ্য হয় নাকি? মাথার চাঁদি গরম না হলে সেটা গালি বলে গণ্য করা হয় না জান। চিন্তা করিস না, তোকেও শিখিয়ে দেব। একদিন দেখবি, তুই আমার থেকেও বড় মাপের গালির মাস্টার হয়ে যাবি। তোমার গা লি রেকর্ড করে বড় মাকে শোনাবো ভাবছি। এভাবে কট খাওয়াস না জান পাখি। আমার মা সহ্য করতে পারবে না। এ কথা শুনে স্বর্ণ ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাসল। তাকে হাসতে দেখে সায়ন শক্ত থাবায় দুই গাল চেপে ধরে ঠোঁটে শব্দ করে চুমু খেল। এরপর দু গালে। স্বর্ণ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে গাল, ঠোঁট মুছে কিছু বলার আগে সেখানে গাড়ি আসার শব্দ পেল। সায়ন স্বর্ণের হাত টেনে আড়ালে সরে উকি মেরে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি আটল। তার ধারণায় ঠিক, সিদ্দিকের চেলা কনক এসেছে। ইনসানের সঙ্গে কি ঘটবে সেটার প্রমাণ হাতাতে সশরীরে উপস্থিত হয়েছে। প্রমাণ টমান কিছু পেলে সিদ্দিককে দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়ার চমৎকার ফন্দি। কিন্তু এত কাঁচা কাজ করার মানুষ সে নয়। কনককে একটু খেলানো যাক। এ কথা ভেবে সে স্বর্ণের দিকে তাকিয়ে বলল। যান, শালাকে কিছু দিয়ে আয় তো। কি দেব, চুমু টুমু কিছু? একদম জানে মেরে দেব আমার ভাগের জিনিস অন্যকে দিলে। এক কাজ করি, ওর ভবিষ্যতের উপর দা ফেলে আসি। যাতে সম্বন্ধীর বিয়ে পিড়িতে বসেও নিজের পুরুষত্ব নিয়ে ভয় থাকে। যাবে যাও, বলার কি আছে? তবে তাড়াতাড়ি এটাকে বিদায় করো, আরেক পাখি যে কোনো সময় চলে আসতে পারে। হুম। তুই এখানেই থাক, আমি যাব আর আসব। সাবধানে। ভুলেও বুঝতে যেন না পারে এটা তুমি। স্মরণে রেখো, আসল কাজ এখনো বাকি। স্বর্ণের কথা শুনে সায়ন সম্মতি সূচক মাথা নাড়িয়ে একদৌড়ে কনকের গাড়ির কাছে গেল। কনক আশপাশ উকি মেরে কারো উপস্থিতি বোঝার চেষ্টা করছে। বোকা কনক সায়নের সুবিধা করতে গাড়ির লাইটটা অফ করেই গাড়ি থেকে নেমেছে। এই সুযোগেই সায়ন কনকের মাথায় ওড়না পেঁচিয়ে একের পর এক লাথি বসাল প্যান্টের চেইন বরাবর। আচমকা আক্রমণে কনক কিছু বুঝতে উঠতে পারল না। আর না নিজেকে সেভ করার সুযোগ পেল। একের পর এক লাথিতে প্রচণ্ড ব্যথায় গঙ্গাতেই আরেকটা গাড়ি শব্দে সায়ন ছুটে পালালো। ওটা সায়নের গাড়ি ভেবে কনকও দেরি করল না। কোনোমতে মুখ থেকে ওড়না সরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। যান নিয়ে বেঁচে ফিরলে পরেও ব্যথাস্থানে হাত বুলানো শোক প্রকাশ করা যাবে। এদিকে সায়ন কনককে ইচ্ছেমতো পিটিয়ে স্বর্ণের কাছে গিয়ে হাতের ইশারায় বোঝালো, আসল পাখি, ও এসে গেছে। ততক্ষণ ওই গাড়িটা এসে থেমেছে তাদের থেকে একটু দূরে। জুলিয়া নামের মেয়েটি ড্রাইভিং সিটে বসে ইনসানকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। মাল খেয়ে টাল হওয়া ইনসান জানতেও পারল না তার বর্তমান অবস্থান কোথায়। প্ল্যান করে জুলিয়া তাকে কোথায় নামিয়েছে। কেনই বা এখানে নামিয়েছে। এবার তোর কাজ হলো, বাবা মাকে আমার জন্য পাত্রী দেখতে বলবি। জোর করে আমাকে যাতে বিয়ে দেয় এটাই বোঝাবি। উনারা আমাকে জিজ্ঞাসা করলে আমি সবার সামনে না না করব। রাগ দেখাবো। চিৎকার টিৎকার করে পরিস্থিতি ঘোলাটে করে দেবে। তবুও তুই কাজ থামাবি না, যেভাবেই হোক সবাইকে রাজি করাবি, মনে থাকবে? যা বললাম পাই টু পাই করবি। যদি না করিস ছবিগুলো তিন চৌধুরী কর্তার ফোনে চলে যাবে। শুদ্ধর কথা ও কাজে শীতল আহাম্মক হয়ে তাকিয়ে আছে। সে আপাতত হতবাক, হতভম্ব। জবাবে কিছু বলার মতো শব্দ তার শব্দ ভাণ্ডারে নেই। সে বিয়ের জন্য পাগল, অথচ এতদিন এমন ভাব করত যে বিয়ে বিদ্বেষী। না, যে করেই হোক আগে বাড়ি পৌঁছাতে হবে। এখন কিছু বললে সত্যিই যদি জোর করে সিগারেট খাইয়ে দেয়, নতুবা পুকুরে চুবায়, কোনো মতে ঘাড়ত্তারাটার সঙ্গে তাল মেলানো যাক, পরেরটা পরে ভাবা যাবে। মনে একথা ভেবে শীতল শুদ্ধকে রাগাল না বনতালে তাল মিলিয়ে দাঁত বের হাসল। বোকা বোকা হাসি আর কি। এছাড়া বাঁচার জন্য কোনো উপায়ও নেই। তারপর শুদ্ধর থেকে দৃষ্টি সরিয়ে আকাশের চাঁদের দিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবল, শুদ্ধ ভাই হয়তো কাউকে পছন্দ করে। বিয়ে করতে চায়। লজ্জায় বিয়ের কথা কাউকে বলতে পারছে না, তাই হয়তো বোঝানোর দায়িত্ব তাকে দিচ্ছে, কিন্তু বিশুদ্ধ পুরুষের লজ্জা আছে একথা ভাবতেও তার লজ্জা লাগছে, যে কারণে অকারণে অন্যের লজ্জার পিণ্ডি চটকায় তার আবার লজ্জা। তাছাড়া সায়ন ভাই শুদ্ধ ভাইয়েরও বড়। বাড়ির বড় সন্তান হিসেবে সায়ন ভাইয়ের বিয়ে না হলে শুদ্ধ ভাইয়ের পথ ক্লিয়ার না। আবার সায়ন ভাই কোনো কারণে বিয়ে করতে রাজি না, অর্থাৎ অপেক্ষা। আর অপেক্ষা হলেও হতে পারে ভাবি হয়তো শুদ্ধ ভাইকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। বিয়ে না করলে হাত কেটে ফালা ফালা করার হুমকি দিচ্ছে। এজন্য হয়তো বিশুদ্ধ পুরুষ হঠাৎ বিয়ের জন্য এত উতলা হয়ে উঠেছে।
তবে ভালোই হবে বাড়িতে একটা বিয়ের আয়োজন হলে। অনেক দিন হলো বিয়ে বাড়ির রোস্ট, রেজালা, বোরহানি খাওয়া হয়নি। তবে শুদ্ধ কিংবা সায়ন যারই বিয়ে হোক ওরা তিনবোন সেইম ডিজাইনের লেহেঙ্গা কিনবে। সাজগোজ করবে চোখ ধাঁধানোর মতো করে। মনে মনে এমন কথা ভাবতে ভাবতে তার মন খারাপ দূর হয়ে গেল। ভাবল শুদ্ধকে বিয়ে দেওয়ার ব্যাপারে বাড়ির সবাইকে খুব করে বোঝানোর চেষ্টা করবে। সে যতই হোক চাচাতো ভাই, ভাইই তো। ছোট বোন হিসেবে ভাইয়ের সব কষ্ট দূর করার দায়িত্ব আছে না? সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে সে। শুদ্ধ ভাইয়ের কষ্ট বুঝে সরলমনা শীতল কিছুক্ষণ আগে ঘটনা মাফ করে দিল। তারপর নরম দূর্বাঘাস টেনে তুলতে তুলতে বলল, ভাবির ছবি দেখি। কোন ভাবি? আপনার বউ আমার ভাবি হচ্ছে না? সেই ভাবির ছবি দেখান। তোর ভাবির ছবি আমার কাছে থাকবে কেন? ওমা, নিজের বউয়ের ছবি নিজের কাছে রাখবেন না? না, রাখব না। কেন রাখবেন না? আমার ইচ্ছে। ছবি রাখবেন না, তাকে দেখাবেনও না। তাহলে তাকে বিয়ের জন্য মরে যাচ্ছেন কেন? বিয়ের জন্য মরে যাচ্ছি তোকে কখন বললাম? বলতে হবে কেন? আপনার অবস্থা দেখে যা বোঝার বুঝে গেছি। আমার শারীরিক সমস্যা আছে অথচ আমি জানি না, তুই জানিস। আমি বিয়ের জন্য মরে যাচ্ছি অথচ আমি মরার ফিল পাচ্ছি না, এটাও তুই নাকি পাচ্ছিস? কাহিনী কি, ঝেড়ে কাশ দেখি? তা কাজিন উপন্যাস পড়ে তুইও সেই কাহিনী রচনা করতে চাচ্ছিস নাকি? শুদ্ধর কথা শুনে রাগে দুঃখে শীতলের ইচ্ছে করল হেলমেটটা দিয়ে মাথা ফাটিয়ে দিতে। মাথা ফাটানোর পর কলার ঝাঁকিয়ে হিসহিসিয়ে বলতে, আপনার মতো ঘা, র, তোত্তা, রা, অ, ভ, দ্র, অ, স, ভো পুরুষকে নিয়ে কখনো কোনো কাহিনী রচিত করব না আমি। যদি করিও, তাহলে আমি খ্যাপা ষাঁড়ের বউ। এ কথা মনে মনে বললেও শুদ্ধ আন্দাজে ঢিল ছুঁড়ে গমগমে সুরে জবাব দিল। কান খুলে শুনে রাখো, বিয়ের অভাবে যদি অঙ্কা লসার হয়ে যায় তবুও তোকে বউ বানাবো না। যে মেয়ে আমার কোলে হিসু করে দেয় আর যাই হোক সেই মেয়েকে আমার বউ বানানোর কথা ভাবতেও পারি না আমি। এক খোঁটা আর কতদিন দিবেন? ম, রা, র আগ পর্যন্ত। তা ম, রবে, ন কবে? প্লিজ তাড়াতাড়ি ম, রে যান আমি আপনার অত্যাচার থেকে নিস্তার পাই। একা মরতে ভালো লাগছে না চল জন একসাথে ম, রি। শীতল অগ্নি দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকিয়ে আছে। শুধু পারছে না শুদ্ধকে দাঁতে তলায় পিষতে। তাকে এভাবে তাকাতে দেখে শুদ্ধ মাথার নিচে হাত দিয়ে ঘাসের উপর শুয়ে উপর। তারপর যৌবনবতী পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে ফিচিল হাসি এঁটে বলল, প্রায় দিনই স্কুল থেকে ফিরে দেখতাম ছোট মাতোকে কোলে নিয়ে ভাত খাচ্ছে নয়তো অন্য কোনো কাজ করছে। না কারো কোলেও যেতি আর না দুদন কাউকে শান্তি দিতি। রাত দিন শুধু কান্না করতি। ছোট মায়ের কষ্ট দেখে আমি জোর করে যদি বা একটু কোলে নিতাম অমনি হিসু করে দিতি। শীতলের আর সহ্য হলো না সে উঠে হাঁটা ধরল। ঘুরে ফিরে একই গল্প। ছোট থাকতে সবাই এমন করে। তখন যদি জানতো ওই কাজের জন্য বছরে ৩৬ বার করে খোঁটা শুনতে হবে তাহলে জীবনেও তার কোলে যেত না। জয়েন্ট ফ্যামিলিতে থেকে তারা বড় হয়েছে। বাসায় ছোট বাচ্চা থাকলে সবাই কোলে নেবে, আদর করবে, সেই বাচ্চা কোলে উঠে হিসু করবে এটাই স্বাভাবিক। তার বেলায়ও এটাই কাহিনী। অথচ এই লোক সুযোগ পেলেই সেই গল্প জুড়ে দিয়ে মেজাজ খারাপ করে দেয়। সে এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে। এসব শুনে তার কি লজ্জা লাগে না? তাও ওই একই কথা, একই গল্প। শীতল চলে যাচ্ছে দেখে শুদ্ধ ধীরে সুস্থে উঠল। ঠোঁটে বাঁকা হাসি এঁটে জামা কাপড় ঝেড়ে সেও পিছু পিছু গেল। হাঁটতে হাঁটতে যেখানে শুদ্ধর বাইকটা স্ট্যান্ড করা সেখানেই এসে শীতল থামল। একটু পরে শুদ্ধ এসে বাইকে বসে আরেকটা খোঁচা মারল। কিছু কিছু মানুষ আছে অন্যের কোলে হিসু করে বড় হয়। তারপর তার কর্মের কথা মনে করালে চোটপাট দেখায়। উপকার পেয়ে উপকারীকে যাচ্ছে তাই বলে এরা। আফসোস দিন দিন মানুষের বিবেক পচে যাচ্ছে। আবারও খোঁচা শুনে শীতল জ্বলে উঠল আপন শক্তিতে। সেও ঝগড়ুটে গলায় বলে উঠল, গাদাকালে আমি মানুষের কোলে চড়ে হিসু করেছি, আপনি করেননি? না করিনি। আমি কারো মতো এত আনা যে, যার তার কোলে চড়ে হিসু করে ফোকলা দাঁত বের করে হাসব। কি করলে হিসুর কলঙ্ক থেকে মুক্তি পাবো বলবেন প্লিজ? আপনার এই খোঁচামার্কা কথা শুনতে শুনতে আমার কানের পোকা বের হয়ে গেছে। পোকা বের হয়ে গেছে মানে? তুই কানে পোকা পালতি নাকি? বাড়ির পেছনেই তো অনেক জায়গা পড়ে আছে। দেখেন শুদ্ধ ভাই শুধু শুধু কথা পেঁচাবেন না। আপনার পায়ে পড়ি ছোটবেলার কাহিনী থেকে আমায় মুক্তি দেন। এ কথা শুনে শুদ্ধ বাইকে বসা অবস্থায় এক পা এগিয়ে দিয়ে বলল, আগে পা ধর।
পা না ধরে পায়ে পড়ি বলে দাঁড়িয়ে থাকা এক প্রকার বি। একটা মানুষের কথার সাথে কাজেরও মিল থাকা জরুরি। কি আশ্চর্য! আমি তো কথার কথা বললাম। বললি যখন ধরতে কি সমস্যা? আর কলঙ্ক থেকে মুক্তির একটাই পথ আমার বিয়ের ব্যবস্থা করা। বিয়ের 1 মাস না পেরোতেই বাপ হব। প্রতি বছর একটা করে ছানাপোনা ফুটাব। তারপর ছানাদের হিসু করাবো তোর কোলে। আমার কোলে তুই হিসু করেছিস, আমার ছানারা তোর কোলে হিসু করবে, হিসাব বরাবর। ঠিক আছে, তাই হবে। আমার জীবনে এখন একটাই টার্গেট, আপনাকে বিয়ে করানো। এ কথা বলে শীতল গোজগোজ করতে করতে বাইকের পেছনে চেপে বসল। তাকে বসতে দেখে শুদ্ধ বাইক ছুটল অজানা পথ ধরে। রাত বাড়ছে ধরা বাঁধা নিয়মে। অজানা পথ, অচেনা গন্তব্যে ছুটছে উদ্দেশ্যবিহীন ভাবে। কি মনে করে শীতল মাথা থেকে হেলমেট খুলতেই তার চুলগুলো অবাধ্য হয়ে উঠতে লাগল। শুদ্ধ ধমকে উঠলেও পাত্তা দিল না, বরং প্রাণ ভরে শ্বাস নিল। মুক্ত বাতাসে চোখ বন্ধ করে 2 হাত দিকে প্রসারিত করে মিষ্টি করে হাসল। কোন দিকে বাইক যাচ্ছে সে জানে না। যেদিকে যাচ্ছে যাক, তার ভালোই লাগছে। এই রাস্তায় লাইট থাকায় তেমন ভয় লাগছে না। এভাবে কিছুক্ষণ চলার পর শুদ্ধ বলল, প্রাণ নিয়ে বাড়ি ফিরতে চাইলে আগে চুল বেঁধে হেলমেট পর, নয়তো অ্যাক্সিডেন্ট করে জনের ভবলীলা সাঙ্গ হতে দেরি লাগবে না। শীতল শুনল না, বরং টেনেটুনে শুদ্ধর হেলমেটটাও খুলে নিল। বাতাসে উড়তে লাগলো শুদ্ধর চুল। শুদ্ধ টেয়াদব বলে ধমকালেও কিছু মনে করল না। কারণ এ তো আর নতুন কিছু না, এসব সে রোজ শুনে। তাই আরেকটু সাহস দেখিয়ে পেছনে থেকে শুদ্ধর চুল টেনে দিতে দিতে বলল, একটা কথা বলি? না। বলি না প্লিজ। না বললে পেট ব্যথা করবে আমার। একক উদ্ধৃতি চিহ্ন শুরুর ফার্স্ট ব্র্যাকেট ডট। কিছুদিন আগে সায়ন ভাইয়ার কাছে খুব সুন্দর দেখতে একটা ছেলে এসেছিল। আহনাফ নাম। ওই ভাইয়াটার সঙ্গে আমার দেখা হয়েছিল। ভাইয়াটা শখ আপুকে পছন্দ করে, বিয়ে করতে চায়। আমার দুলাভাই হিসেবে খাপে খাপ, তাই আমি আপুর নাম্বার উনাকে দিয়েছি। বলেছি প্রেম করে আপুকে পটিয়ে নিতে। এ কথা শোনামাত্রই আচমকা বাইক থামাতেই তার পিঠের উপর হুমড়ি খেয়ে পড়ল শীতল। নাকে ব্যথা পেয়ে নাক ডলার আগে বাজখাই গলায় শুদ্ধ বলল, অচেনা একজন শখের নাম্বার চাইল আর তুই দিয়ে দিলি? এই মহৎ কাজ করতে কে বলেছে তোকে? কেন, কি হয়েছে? আবার জিজ্ঞাসা করছিস, কি হয়েছে? বে আ দ ব কোথাকার। থা পপ রে দাঁত ফেলে দেব তোমার। শুধু শুধু বকছেন কেন? নিজে বিয়ে পাগলা তার বেলা। এদিকে সায়ন ভাইয়াও প্রেম করে বলেছি নাকি কাউকে? কে কাকে পছন্দ করে, কে কাকে ভালোবাসে, এসব দেখা ছাড়া কাজ নেই তোর? এসব করতে পেলেপুষে বড় করা হচ্ছে তোকে। ঘুরে ফিরে আমার চোখেই পড়ে, এটাও কি আমার দোষ নাকি? প্রায় সবাই কথায় জানি, শুধু আপনারটা বাদে। আপনার কাহিনী জানলেই 16 আনা পূর্ণ হবে। শীতলের দিকে বিরক্ত চোখে তাকিয়ে শুদ্ধ বাইকটা টান দিয়ে টংচায়ের দোকানের সামনে থামালো। দোকানিকে চা দিতে বলে দোকানের সামনে থাকা ড্রাম থেকে 1 মগ পানি তুলে শীতলকে বলল চোখে মুখে পানি দিতে। ঘুম ছুটাতে শীতল তাইই করল। দোকানি চা বানাচ্ছে দেখে শুদ্ধ আশেপাশে তাকিয়ে শীতলকে দাঁড়াতে বলে এগোলো জঙ্গলের দিকে। কয়েকটা ধাপ এগিয়ে হঠাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই অমনি তার প্রশস্ত বুকের সাথে শীতল বাড়ি খেল। ব্যথা পেয়ে নাক ডলতে ডলতে খ্যাক করে বলল, আশ্চর্য তো, খাম্বার মতো দাঁড়িয়ে গেলেন কেন? তুই কোথায় যাচ্ছিস? আপনার সঙ্গে। আমি কোথায় যাচ্ছি? আমি কি করে বলবো? জানিস না তো পিছু নিয়েছিস কেন? শুধু শুধু কথা পেঁচাবেন না। কোথায় যাচ্ছেন বলে গেলেই হয়। মূত্র বিসর্জন দিতে যাবি? গেলে আয়। গল্পে গল্পে কাজ সারি। ছি, কি সব কথাবার্তা। ছি, এর কি হলো? মূত্র বিসর্জন দিতে চেয়েছি, অন্য কিছু তো করতে চাইনি। কোন মসজিদে জিলাপি বিলালে আপনার লাগাম ঠিক হবে বলবেন প্লিজ। এ কথা বলে শুদ্ধকে আর কিছু বলার সুযোগ দিল না সে। দোকানের সামনের বেঞ্চে বসল। দোকানিকে জায়গার নাম জিজ্ঞাসা করলে উনি জবাব দিল। একটু পরে শুদ্ধ ফিরে এসে দাঁড়াতেই দোকানি জানতে চাইলেন, আব্বা, এডি আমাগো আম্মাজান লাগে? তাকে আমিও চিনি না কাকা। রাস্তায় পড়ে ছিল, ধুলো ঝেড়ে সঙ্গে নিলাম। থাকতে চাইলে রেখে দেব, না যেতে চাইলে অজানা গন্তব্যে ছেড়ে দেব। এ কথা শুনে শীতল ভ্রুকুটি করে তাকালে দোকানি হো হো করে হেসে ফেলল। হাসল শুদ্ধ। তারা কেন হাসল বোধগম্য হল না শীতলের। অতঃপর তারা চা পান করে পুনরায় ভবঘুরে হয়ে বাড়ি ফিরল ভোরের দিকে। শীতল কোনোমতে হেলমেট রেখে সেভাবেই ঘুম। এক ঘুমেই দুপুর পার। একতলা বিশিষ্ট একটি বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছেন মাঝবয়সী এক লোক।
নাকের ডগার উপরে মোটা কাচের চশমা, পরনে কুঁচকে যাওয়া পাজামা ফতুয়া, হাতে একটি ব্যাগ। ব্যাগে সম্ভবত কাগজপত্র রয়েছে। তিনি চশমা ঠেলে ভ্রু কুঁচকে একটু এগিয়ে এলেন। তারপর নেইম প্লেটে বড় বড় অক্ষরে লেখা নামের দিকে দৃষ্টি নিবন্ধ করে নামটা বিড়বিড় করে উচ্চারণ করলেন, অ্যাডভোকেট শতরূপা চৌধুরী। অবশেষে তিনি সঠিক গন্তব্যে এসেছে। এত দূরে জার্নি করে আসা সার্থক হলো তবে। উনি কাপা হাতে কলিং বেল চাপতেই একজন যুবক দরজা খুলে হরহর করে বলল, চটি খুলে, পদধূলি ঝেড়ে, হাগা মুতা সেরে পাশের রুমে বসুন। একটু পরে ম্যাডাম এলে, গলা ঝেড়ে, খানিকটা কেশে, নিজের সমস্যার কথাটা জানাবেন। আলোচনা চলাকালীন কোষ্ঠকাঠিন্য রোগীর মতো কুতকুত করবেন না। চুলকাচুলকি, মুচড়ামুচড়ি ম্যাডাম একদমই পছন্দ করে না। তাই এসব থেকে নিজেকে সংযত করবেন। ধন্যবাদ। চটি খুলে, পদধূলি ঝেড়ে, হাগা মুতা সেরে পাশের রুমে বসুন। একটু পরে ম্যাডাম এলে, গলা ঝেড়ে, খানিকটা কেশে, নিজের সমস্যার কথাটা জানাবেন। আলোচনা চলাকালীন কোষ্ঠকাঠিন্য রোগীর মতো কুতকুত করবেন না। চুলকাচুলকি, মুচড়ামুচড়ি ম্যাডাম একদমই পছন্দ করে না। তাই এসব থেকে নিজেকে সংযত করবেন। ধন্যবাদ। অপরিচিত কারো কথা শুনে দরজামুখো দাঁড়ানো লোকটি হতবাক হয়ে তাকিয়ে আছে। প্রথম পরিচয় কেউ কাউকে এভাবে বলতে পারে? তাও আবার এমন ধরনের কথা? উনার বিস্ময়মাখা মুখ দেখে নাদিমের মধ্যে হেলদোল দেখা দিল না। সে সরাসরি কথা বলতে পছন্দ করে। অপ্রিয় কথা মুখের উপর চটাস করে বলার কারণে তার বাবা মা ও তাকে গালি দেয়। কিন্তু ছাড়তে পারে না। সে শতরূপা চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োজিত 5 বছর। 5 বছরে কেসের সুবিধার্থে সে অনেক মানুষের সঙ্গে মিশেছে। ভালো মানুষের যেমন দেখা পেয়েছে তেমনি গুটি কয়েক ছ্যাঁচড়াও কপালে জুটেছে। প্রায়ই অনেক সময় দেখা যায়, অনেকে চেম্বারে এসে অন্যের সাথে গল্প জুড়ে দেয়। যেন মাছের বাজার। কার বাপের কত বিঘা সম্পত্তি ছিল, বর্তমানে কত আছে, কার ভাতিজা ডাক্তার, কোন মহিলা ননদের স্বামীর সঙ্গে ভেগে গেছে, এসব গল্প জুড়ে বসে। এরপর ম্যাডাম একে একে ডেকে কেসের ব্যাপারে কথা বলা শুরু করলে তখন কথার মাঝে বলে বসে, মানে ম্যাডাম, বলছিলাম যে, ওয়াশরুমটা কোন দিকে? সিরিয়াস কথার মধ্যে এই কথা শুনে বিরক্তির মাত্রা তরতর করে বেড়ে যায়। এমনিতেই শতরূপা চৌধুরী সময় সচেতন মানুষ। বাড়তি কথা বলা পছন্দ করেন না উনি। উনার মতে, বাড়তি কথা কাজকর্মে ঢিলেমি করে বেশি। ওয়াশরুমের চক্করে 10 মিনিটের কথাতে যদি 25 মিনিট খরচ হয় তাহলে কিভাবে হবে? এজন্যই কেউ এলে মুখের উপরে এসব বলে সচেতন করে দেয়, যাতে হাট না বসিয়ে পার্সোনাল কাজটা সেরে নেয়। এতে সময়ও বাঁচে, আলাপও দ্রুত হয়। অকপটে বলা কথা শুনে লোকটা আমতা আমতা করছে। নাহিদ দরজা থেকে সরে শাহাদত আঙ্গুল দিয়ে ওয়াশরুম দেখিয়ে বলল, ওই যে ওইদিকে ওয়াশরুম। মধ্যবয়সী লোকটা সেদিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে মিনমিন করে বললেন, শতরূপা ম্যাডাম কখন আসবে? সময় মতো চলে আসবে। আপনি কাজ সেরে বসুন। ঠিক আছে। অতঃপর তিনি ভেতরে প্রবেশ করে চেয়ার টেনে বসলেন। নাদিমও তার টেবিলে কাজ করতে বসল। সামনে অনেক ফাইল রাখা এই কেসগুলোর সারমর্ম শতরূপা চৌধুরীকে জানাতে হবে। তথ্য কালেক্ট করতে হবে। এর আবার আলাদা ফাইল তৈরি করতে হবে। গতকাল রাত থেকে যে ফাইল ধরেছে সব টাই পরকিয়া কেস। পরকিয়ার প্যাচে পড়ে ডিভোর্সও যেন দুধ ভাত। নাহিদ টাইপ করতে করতে মধ্যবয়সী লোকটার দিকে একবার তাকালো। দেখে মনে হচ্ছে ভদ্র গোছের ভদ্র মানুষ। বাকিদের মতো ফিসফাস না করে চুপটি করে মেঝের দিকে তাকিয়ে আছে। গভীর ভাবনায় বিভোর। নাহিদ কি মনে করে হাতের কাজ থামিয়ে উনাকে ডাকল। ডাক্তার শুনে উনি ভদ্রতা বজায় রেখে নাহিদের সামনের চেয়ারে বসল। নাহিদ হাত ছেড়ে কদর নামে একটা ছেলেকে ডেকে 2 কাপ চা দিতে বলে উনাকে বলল, কোথা থেকে এসেছেন? মাদানীপুর থেকে। অনেক দূর। গতকাল রাতে বের হয়ে এখন পৌঁছালাম। আসলে বাবা, ধৈর্যে আর কুলায় না বলেই আসতে বাধ্য হয়েছি। কেন, কি সমস্যা? মেয়ে জামাই খুব অত্যাচার করে। কথায় কথায় আমার গায়ে গা তুলে আমার জায়গা জমি তার নামে লিখে দিতে বলে। মেয়ে প্রতিবাদ করায় পরশুদিন সে আমার গিন্নির হাতে পুড়িয়ে দিয়েছে। আপনার ছেলে মেয়ে কজন কাকা? ওই গোলামের পুতের নামে কেস করছিলেন? একটাই মেয়ে আমার। সঙ্গ দোষে পালিয়ে বিয়ে করছিল। গিয়ে দেখে ছেলের ঘরবাড়ি কিছু নাই, ছেলে বস্তির টোকাই। বস্তিতে এক আত্মীয়ের বাসায় থাকে। পরে সবকিছু জানাজানির পর আমার বাড়িতে উঠেছিল। আমারও একটাই আদরের মাইয়া। কষ্ট দেখতে না পেরে আমিও সুযোগ দিয়েছিলাম।
ভেবেছিলাম ছেলের মতো তাকে সঙ্গে নিয়ে বেরাব, কাজ জোগাড় করে দেব। সরল মনে এসব ভেবে ঘরে তুলছিলাম, এখন মেয়ে জামাই আমাকেই বাড়ি ছাড়তে বলে। মা ধর করে। আপনি কি করেন কাকা? নাম কি আপনার? আমার নাম খালেক ব্যাপারী। আমি বেসরকারি একটা স্কুলে শিক্ষকতা করতাম। গত বছর অবসর নিয়েছি। ওহ, তা এখন কি করতে চাচ্ছেন? আমাকে সায়ন বাবা পাঠিয়েছে। ম্যাডামের সঙ্গে নাকি কথাও হয়েছে। এখন ম্যাডাম আমাকে যা বলবে, যেভাবে বলবে, আমি সেভাবেই ব্যবস্থা নিব। কোন সায়ন? ম্যাডামে বড় ভাইয়ের ছেলে শাহরিয়রায় চৌধুরী সায়ন? জি। উনাদের এই কথোপকথের মাঝেই গাড়ির হর্ন শোনা গেল। শতরূপা চলে এসেছে দেখে নাহিদ বের হল। সে বিনয়ীভাবে সালাম দেওয়ার আগেই বাইরে অনেক মানুষের কথা শুনতে পেল। একটা বাংলা গা লিও কানে এসে বিঁধল। শতরূপা নিজের চেম্বারে চলে গেলে নাহিদ কৌতূহলবশত মূল ফটকের দিকে তাকাল। ইশারায় দারোয়ানের থেকে জানতে চাইল, ঘটনা কি? দারোয়ান জানালো, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর বাড়ির সামনে মাছের নাড়িভুড়ি, গোবর, পচা ডিম ছুঁড়ে মারে। এসবের কারণ ওই বাড়ির দুই বুড়ি জনের ঘনিষ্ঠ বান্ধবী। এরপর হয়েছে যা। কোনো কিছু নিয়ে ঠুকাঠুকি হলেই তারা একে অপরের বাড়িতে ন্যাস্টি জিনিসপত্র ছুড়াছুড়ি করে। আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারে না। তাদের ঝগড়া দেখে ঝগড়া থামাতে গেলেও রেগে যায় তারা। কথা শুনে নাহিদ কোনো প্রতিক্রিয়া দেখালো না। মনে মনে দোয়া করল এমন ঠ্যাঙ্গামারা বন্ধুত্বগুলো আজীবন বেঁচে থাক। দুপুরের পর ঘুম থেকে উঠেছে শীতল। ক্ষুধার চোটে এখন চোখে ঝাপসা দেখছে। কোনোমতে গোসল সেরে দৌড়ে নিচে নেমেছে সে। কোনো কথা না বলে রান্নাঘর থেকে খাবার নিয়ে ঝটপট খেতে বসল। প্রথম লোকমা মুখে পুড়ে চিবাতেই বাইরে থেকে শুদ্ধ এলো। লাট সাহেব বসল সিঙ্গেল সোফায়। বড় মা পানির গ্লাস এগিয়ে দিলে ঢকঢক করে গিলে সোফায় গা এলিয়ে দিল। যেন যুদ্ধ জয় করে কেবল ফিরেছে। সেন্টার টেবিলের উপর রাখা ব্যাগ খুলতে খুলতে সিতারা চৌধুরী শুধালেন, সব এনেছিস বাপ? বাদ পড়ে নি তো কিছু? দেখো আগে, কিছু বাদ পড়লে জানাও, এনে দেওয়া যাবে। ওরা কখন আসবে জানিয়েছে কিছু? সন্ধ্যার পরপরই চলে আসবে। আচ্ছা। এভাবে দুই গিন্নি আর শুদ্ধর মধ্যে টুকটাক কথাবার্তা চলছিল। শারাফাত ও সাফওয়ান চৌধুরী অফিসে। সাম্য, সৃজনকে দুপুরে খাইয়ে জোর করে ঘুম পাড়িয়েছে সিরাত। তখন শিমিন আর শখকে নামতে দেখা গেল। কি নিয়ে কথা বলতে বলতে নামছে তারা। শিমিন শখকে নিয়ে ড্রয়িং রুমে পা রাখতেই শুদ্ধ শখকে বসতে ইশারা করল। শখ মা চাচিদের মুখের দিকে একবার তাকিয়ে ধীরে সুস্থে বসল। তবে মুখ চুপসে গেছে তার। বুঝতে বাকি রইল শুদ্ধ সিরিয়াস কিছু বলবে তাকে। জরুরি কিছু বলার থাকলে সে এভাবে ডেকে পাঠালো। আবারও বিয়ের ঝামেলায় পড়তে হবে কি না ভেবে বুকের ধুকপুকানি বেড়ে গেছে তার। বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে তখন শুদ্ধ বলল, পড়াশোনা কেমন চলছে? ভালো। আমি বারবার এক কথা জিজ্ঞাসা করব না। তবে এখন যা জানতে চাই আশা করি সরাসরি জবাব দিবি। হুম। কাউকে পছন্দ করিস? আমি পড়াশোনা করতে চাই ভাইয়া। বিয়ে করব ন। এটা কি আমার প্রশ্নের আনসার হলো? না। কি না? পছন্দ নেই ভেবে বললি? পরে অন্য গান গাইতে যেন না শুনি। এখনো সময় আছে ভেবে জানা। তেমন কেউ নেই। সন্ধ্যার পর গেস্ট আসবে, রেডি থাকিস। এনগেজমেন্ট করা থাক। 1.5 বছর পর আহনাফ ফিরলে বিয়ে সম্পূর্ণ করা হবে। আহনাফের কথা শুনে শখ দৃষ্টি তুলে এক পলক ভাইয়ের দিকে তাকালো। কিন্তু এখন বিয়ে করতে চায় না সে। বিয়ের পর বেশিরভাগ মেয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়। ছোট থেকে তার স্বপ্ন ডাক্তার হওয়া, এতদিন সে সেভাবেই নিজেকে গড়ে তুলেছে। এমনকি একটা ছেলে জ্বালাতন করাই মিথ্যা কথা বলেছিল যে তার বফ আছে। শীতলের সামনে কথাটা বলায় বাড়ির সবার কাছে সে কথা পৌঁছে গেছে। সবাই ভাবে তার পছন্দ আছে। কিন্তু তেমন কিছু না। এ অবধি অনেক ছেলে তাকে প্রস্তাব দিয়েছে, কিন্তু কেন জানি কারো প্রতি অনুভূতি জাগেনি। মনে হয়নি মানুষটা একান্তই নিজের মানুষ, আরাধনার মানুষ। শখ আর একটা কথাও বলল না, চুপ করে বসে রইল। তখন সিরাত তার কাঁধে হাত রেখে বললেন, ছেলেটা খুব ভালো। আমাদের সবার বেশ পছন্দ। তোরা খুব ভালো থাকবি। মোট কথা, তোরা পড়াশোনা নিয়ে আহনাফ কিংবা তার পরিবারের কারো কোনো সমস্যা নেই। বরং তুই চাইলে তোকে বাইরের দেশ থেকে ডাক্তারি পড়া কমপ্লিট করাবে। বড় ভাইয়া বাসায় আসেনি? না, তবে আহনাফ নাকি সায়নের কাছে আগে প্রস্তাব দিয়েছিল। সায়ন তোর বাবাকে জানিয়েছে? তোর বাবা ছেলে ও তার পরিবারের খোঁজ খবর নিয়েছে। শুদ্ধ চিনে। সেও বলেছে ছেলেটা অমায়িক।
তারপর আহনাফের বাবা একদিন তোর বাবার অফিসে গিয়ে আবার ও প্রস্তাব রাখে আহনাফ নাকি চলে যাবে, যাওয়ার আগে কিছু করে যেতে চায়। তাই ভেবেচিন্তে পরিবার এনগেজমেন্টটা করিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। এভাবে টুকটাক কথা হচ্ছিল শখকে নিয়ে। রোজই হয়। তাই সেদিকে না তাকিয়ে শীতল খাওয়াতে মন দিয়েছে। পছন্দের ডিশ পেয়ে অন্যদিকে তাকানোর সময় নেই। কিন্তু আহনাফ নামটা কর্ণকুহুরে পৌঁছাতেই মাথা তুলে তাকালো। খেতে খেতে মিটিমিটি হাসল। যাক, আহনাফ তাহলে তার দুলাভাই হবে। এনগেজমেন্টের কথা শুনে প্লেট নিয়ে গেল সবার কাছে। ধপ করে বসল শুদ্ধর পাশের সোফায়, তারপর গদগদ হয়ে বলল, আপু, তোমাদের জনকে যা লাগবে না, পুরাই রাজজটক। বড় ভাইয়ের সামনে এ কথা শুনে শখ লজ্জায় মুখ কাচুমাচু করে বাহানা দেখিয়ে উঠে গেল। ব্যাগ হাতে সিরাত গেলেন রান্নাঘরের দিকে। শুদ্ধ ফোন কল করছে দেখে শীতল বলল, ভাইয়া, বাজারে গিয়েছিলেন? হুম। আমার জন্য রসমালাই এনেছেন? না। কেন? জানেন না আমি রসমালাই কত পছন্দ করি। তা জেনে আমি কি করব? তোকে দেখতে আসছে যে ঘটা করে তোর জন্য হাজিবাজি আনতে হবে? এক বোনের জন্য আরেক বোনকে অবহেলা করতে পারেন না। এটা অন্যায়। আমাকে রসমালাই এনে দিন। আমি তোর বাপের চাকর? তোকে রোজ রসমালাই গেলানোর জন্য আমাকে টাকা দেয় তোর বড় আব্বু? নাকি তুই আমার মালকিন, যে যা বলবি আমাকে তাই শুনতে হবে? কোনোটাই না। তাহলে ভাগ এখান থেকে। এ কথা শুনে শীতল মুখ ভোতা করে সেখান থেকে উঠে রান্নাঘরে গেল। গেস্টদের জন্য কয়েক ধরনের মিষ্টি আনা হয়েছে। সিতারা সেসব তুলে রাখছে। তাকে রান্নাঘরে দেখে দুটো মিষ্টি প্লেটে তুলে দিলেন সিতারা। সে মিষ্টি হেসে পুনরায় ফিরে গেলে ডাইনিং টেবিলে। দুই পা নাচাতে নাচাতে মিষ্টিতে কামড় বসিয়ে কিছু ভাবল। সে দিন যাবৎ কাজিন রিলেটেড উপন্যাস পড়তে শুরু করেছে। তাও সবার নজর এড়িয়ে, চুপি চুপি। শুদ্ধ দেখলে খবর আছে তার। তবে যে বইটা পড়ছে সেখানে নায়ক সবসময় নায়িকাকে বকে, মারে, আবার যখন যা চায় তা এনেও দেয়। অথচ ওই বিশুদ্ধ পুরুষ এত মারে, বকে, কিন্তু যা চায় এনে দেয় না। বরং আনার জন্য জেদ দেখালে থাপ্পড় মেরে দেয়। ইস! বাস্তব জীবনের গল্প কেন যে উপন্যাসের মতো সাজানো হয় না। বিকেল পেরিয়ে এখন সন্ধ্যা। অনিন্দ ধরণীর বুকে নেমেছে নিকষ কালো রাতের আধার। ব্যস্ত নগরীর মানুষগুলো ছুটছে আপন গৃহালয়ে ফেরার তাড়ায়। ফলস্বরূপ পথে ঘাটে বেঁধেছে অসহ্যকর জ্যাম। জ্যামের চক্করে পড়ে আধা ঘন্টার পথ 2.5 ঘন্টায় পার করে কিছুক্ষণ আগে বাসায় ফিরেছেন শারাফাত চৌধুরী। ক্লান্ত পরিশ্রান্ত দেহে ফিরে ফ্রেশ না হয়ে আগে শখকে রুমে ডেকেছেন। শুনেছেন, বিয়ের কথা শুনে থেকে মেয়ে মনমরা হয়ে বসে আছে। হ্যাঁ, না কিছুই বলেনি মেয়েটা। মেয়ে যে এখন বিয়ে করতে চায় না এ কথা উনিও জানেন। কিন্তু আর কতদিন মেয়েকে ধরে বেঁধে রাখবেন? মেয়ে হয়ে যখন জন্মেছে তাকে পরের ঘরে যেতেই হবে। মোট কথা, শখ উনার বড্ড আদরের মেয়ে। 2 ছেলের পর খুব ইচ্ছে ছিল এবার একটা মেয়ে হোক। বাবা, বাবা করে ডেকে বুকে ঝাঁপিয়ে পড়ুক। আদুরে আবদারে অতিষ্ঠ করে তুলুক। মিষ্টি সুরে শাসন করুক। বকা দিক। পছন্দের কিছু না পেলে গাল ফুলিয়ে বসে থাকুক। কিন্তু উনার মনের কথাটা সিতারাকে কখনোই বলা হয়ে ওঠেনি। কারণ সায়ন শুদ্ধ হওয়ার সময় সিতারার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছিলেন। সহধর্মিনীর কথা চিন্তা করে মনের কথা চেপে রেখেছিলেন। কিন্তু শুদ্ধ হওয়ার কয়েক বছর পরে একদম অনাকাঙ্ক্ষিতভাবে শখের আগমন ঘটে। বুকে পাথর চেপে সিতারাকেও বলেছিলেন জীবনের ঝুঁকি না নিতে। কিন্তু সিতারারও মেয়ের শখ ছিল। এত বলে উনাকে বাচ্চা নষ্ট করাতে রাজি করানো যায়নি। ফলে দিন দিন প্রেগনেন্সির জার্নি আরও কষ্টকর হয়ে ওঠে। ডেলিভারির ডেট যতই ঘনিয়ে আসছিল উনিও নেতিয়ে পড়েছিলেন। শরীরের হাল বুঝে কাঁদতে কাঁদতে উনাকে দ্বিতীয় বিয়ের পারমিশন দিয়েছিলেন। তারপর সিতারাকে আবার ঝুঁকি নিতে হয়। মা ও মেয়ে জনই জীবন যুদ্ধ জিতে একটা সময় স্বাভাবিক হয়। মেয়ের পুতুল মুখটা দেখে সব কষ্ট সহ্য করে নেন জনি। এবং শখের মেয়ের নামটাও উনিই রাখেন, সানায়া চৌধুরী শখ। দিন যায় দিন আসে। দেখতে দেখতে সময় কাটতে থাকে। ছোট শখও বড় হতে থাকে। উনার ছোট ভাইদের ঘর আলো করে সন্তানরা আসে। একটা সময় চৌধুরী নিবাসও ভরে ওঠে প্রান্তবন্ত প্রাণদের চঞ্চল কলকলানিতে। সময়ের সাথে পাল্লা দিয়ে তারাও বড় হতে পারে। একটা কথা না বললেই নয়, উনি বাবা হওয়ার অভিজ্ঞতা থেকে এটা বুঝেছেন, ছেলেরা যদি হয় বাবার শক্তি, মেয়েরা হয় মায়া। কলিজার একাংশেই থাকে মেয়েরা।
মেয়েদের মুখ জুড়ে থাকে জান্নাতি সুখ, তাই বাবারাও চুপ করে সয়ে যায়, এক পৃথিবী সমান দুঃখ। এই মুহূর্তে বাবার সামনে মুখে হাসি এঁটে চুপটি করে বসে আছে শখ। সে বরাবরই শান্ত স্বভাবের। কথাবার্তা বলে ছোট ছোট করে ধীরে আন্ডারস্কোর সুস্থে। তার মুখে হাসি থাকলেও এই মুহূর্তে ডাগর ডাগর আখিজোড়া অশ্রুজলে টইটুম্বর। মনটাও অভিমানে পূর্ণ। মেয়ের মুখটা দেখে শারাফাত চৌধুরীর বুক মোচড় দিলেও স্বাভাবিক রইলেন। কিছুক্ষণ মেয়ের মুখপানে চেয়ে আদরে স্বরে ডাকলেন, মা। বাবার স্নেহমাখা ডাক শুনে শখের চোখ থেকে জল গড়িয়ে গেল। বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে খুব করে কাঁদতে ইচ্ছে করল। কিন্তু এ কাজ কি আর সাজে? বড় হয়েছে এখন, হবু ডাক্তারও। এত আবেগী হলে তো চলে না। তবে এত চেষ্টা করেও কোনোমতে চোখের জল আটকাতে পারল না সে। গড়গড়িয়ে গাল বেয়ে জল গড়াতেই থাকল। কিছু বলবে গলা যেন চেপে ধরেছে কেউ। রুমজুড়ে পিনপতন নীরবতা। বাবা ও মেয়ে দুজনেই চুপ। কেউ যেন কথা খুঁজে পাচ্ছে না। বুকচাপা কষ্টে শব্দের জোড়াতালি দিতে ব্যর্থ বাবা ও মেয়ে। বুকে জমা অভিমান থেকে শখের হঠাৎ বলতে ইচ্ছে করল, আমি কি বেশি খাচ্ছি বাবা? খুব বেশি বোঝা হয়ে গেছি তোমার? কেন পর করে দিচ্ছ? কেন চিরচেনা বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছে? তবে কি আমাকে আর ভালোবাসো না, বাবা? আমাকে তোমাদের কাছে রেখে দাও না, বাবা? এতদিন যেভাবে স্নেহতলে আগলে রেখেছিলে সেভাবেই রেখে দাও আমায়। কিন্তু চাইলেও বুকের কথা মুখে বলা হলো না। শারাফাত চৌধুরী মেয়ের মুখের দিকে তাকিয়ে আছেন। তারপর মুখে হাসি এঁটে জবাবে বললেন, তুমি সারাজীবন শুয়ে বসে খেলেও আমার অর্থ ফুরাবে না, মা। মেয়েরা প্রাপ্ত বয়স্ক হলে পাত্রস্থ করা প্রতিটা বাবার গুরুদায়িত্ব। ড্যাশ একক উদ্ধৃতি চিহ্ন শুরুর ফার্স্ট ব্র্যাকেট ডট। সায়ন, শুদ্ধ, শখ, স্বর্ণ, শীতল, সাম্য, সৃজন এরা আমার বাগানের এক একটা জীবন্ত ফুল। এরা সামান্য ব্যথা পেলে তার দ্বিগুণ আঘাত আমার বুকে এসে লাগে, মা। সেই আমি কিভাবে পর করব তোমাকে? পর করে আমি নিজে ভালো থাকব? তোমরা আছো বলেই তো আমার পৃথিবীটা এত সুন্দর। আহনাফ ছেলেটা ভালো। সে নিজে এসে আমার কাছে তোমার হাতটা চেয়েছে। তোমার ভাইরা, চাচ্চুরা, ছেলেটার খোঁজ নিয়ে খারাপ রিপোর্ট আনতে পারেনি। আমরা সবাই চাই, তুমি ভালো থাকো। আমার বিশ্বাস, ছেলেটা তোমায় সুখে রাখবে। খুব ভালো রাখবে। রাজি হয়ে যাও মা। শখ ফুপিয়ে কাঁদতে লাগল। মেয়েকে কাঁদতে দেখে উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে অনেক কথায় বুঝিয়েছেন। শখ এবারও বাবার কথা নিশ্চুপ হয়ে শুনেছে। বাবার মুখ দেখে বুঝেছে এই বিয়েটা হলে বাবা খুশি হবে। মা চাচিরা সহ বড় ভাইরাও খুব খুশি। সবার কথা ভেবে তার মতের কথা জানতে চাইলে সে সম্মতি সূচক মাথা নাড়িয়েছে। অর্থাৎ বিয়েতে রাজি। অথচ মুখে মুখে সম্মতি দিলেও তার মনটা অশান্ত হয়ে আছে। হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। বিয়ের রীতিনীতি একদমই পছন্দ নয় তার। কারণ বিয়ের ছলে সম্পর্কের রূপ বদলায়, ধরন বদলায়। বিয়ের আগে বাপ ভাইরা যতই বলুক সম্পর্কগুলো আগের মতোই ঠিকঠাক থাকবে, আদৌ তা হয় না। বরং বিয়ের পর মেয়েদের বোঝানো হয় বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি আপন। তারাই আপন। তারাই তোমার প্রিয়জন। তারা মিটাবে তোমার সকল প্রয়োজন। সেখানেই যাও, সেথায় তোমার আপন ঠিকানা। রক্তের বন্ধনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আপন করে নাও অচেনা মানুষগুলোকে। কষ্ট হলেও কিছু করার নেই। বাধা দেওয়ার মতো জোর নেই। এটাই মেয়েদের ভবিতব্য। মানতেই হবে। যেতেই হবে শ্বশুর বাড়ি। এখন বাপের বাড়ির মেহমান তুমি। পেলেপুষে বিয়ে দেওয়ার পর বাপের বাড়ি থাকার সময় ফুরিয়েছে তোমার। অন্যের ঘরের ঘরণী তুমি। প্রদীপ হয়ে আলোকিত করো অন্যের জীবন, অন্যের সংসার। পুরনো সব মায়া ছেড়ে আঁকড়ে ধরে নতুন মায়াকে। সেই মায়াতেই বেঁধে রাখো সংসারের প্রতিটা সদস্যকে। তবেই না হবে তোমার নারী জীবন সার্থক। স্বর্ণ ল্যাপটপে কাজ করছে। বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে মনোযোগ সহকারে কি যেন করছে। তাকে মনোযোগী দেখে শীতল টাকা নেওয়ার ধান্দায় একবার খোঁচালেও কাজের কাজ কিছুই হলো না। তাই বকতে বকতে নিচে চলে গেছে। শখ পড়ার টেবিলে চুপ করে বসে আছে। দৃষ্টি বইতে নিবন্ধ থাকলেও পড়াতে মন নেই তার। মস্তিষ্কে নানান ভাবনা। মুখ শুকিয়ে চুপসে গেছে। কিছুক্ষণ আগে আহনাফ ফোন করেছিল তাকে। বিয়েতে সম্মতি দিয়েছে শুনে ছেলেটা খুব খুশি। মাত্রারিক্ত খুশিতে কথা বেরোচ্ছিল না মুখ দিয়ে। বারবার কথা আটকে আসছিল তার। কতবার শখকে ধন্যবাদ দিয়েছে সেও হতে জানে না। পছন্দের কাউকে পেলে এমনই হয় বুঝি? কি জানি, তার জীবনে এমন অনুভূতির কেউ আসেনি। ঘটা করে কাউকে ভালোবাসি বলা হয়নি। মন দেওয়া নেওয়া ও হয়নি।
সে বাবার রুম থেকে এসে পড়ার টেবিলে বসেছে। নীরবে জানিয়েছে সে বিয়েতে রাজি। কিন্তু মনের তোলপাড় বন্ধ হচ্ছে না। হাত পা অনবরত কাঁপছে। আর কিছুক্ষণ পরে আহনাফরা চলে আসবে। হাতে রিং পরিয়ে তাকে বউ হিসেবে চিহ্নিত করবে। দুই পরিবারে নতুন করে সম্পর্ক জুড়বে। সম্বোধনেও পরিবর্তন আসবে। এসব নানান কথা ভেবে শখ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে স্বর্ণের উদ্দেশ্যে বলল, আমার কি বিয়েটা করা উচিত, স্বর্ণ? স্বর্ণ তাকালো না। শক্ত করে নিচের ঠোঁট কামড়ে ধরে দ্রুত গতিতে টাইপ করছে সে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। শখের কথাটা শুনেও সাথে সাথে জবাব দিল না। বরং একটু সময় নিয়ে হাতের গতি কিছুটা কমিয়ে এনে ধীরে সুস্থে উত্তর করল, উচিত। কেন উচিত? তোমার হবু বর মানুষ হিসেবে পারফেক্ট। একজন পারফেক্ট মানুষই পারে পারফেক্ট পার্টনার হতে। নরম সরম মেয়েরা একা বাঁচতে পারে না। বাঁচতে চাইলে পৃথিবীর নিষ্ঠুর মানুষরা তাদের বাঁচতে দেয় না। হয় নারীখেকোড়া কলঙ্কের কালি লেপ্টে দিয়ে নয়তো খুবলে খেয়ে পৃথিবী থেকে বিতাড়িত করে। এজন্য মেয়েদের নিরাপদ আশ্রয় দরকার। ছায়া দরকার। মন ভরে কাদার জন্য হলেও বিশ্বস্ত বুক দরকার। আহনাফ ভাই নিঃসন্দেহে ভালো মানুষ। তাকে নিয়ে সংশয় রেখো না, বরং মেনে নাও। ভুলে যেও না, শুদ্ধ, সায়ন ভাইয়ের কলিজা আমরা তিন বোন। আমাদের জন্য তারা কি কি করতে পারে ধারণাও করতে পারবে না তুমি। সেই ভাইরা যার তার হাতে তোমাকে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিবে না। তাই নিশ্চিত থাকো, নিশ্চয়ই আহনাফ ভাইয়ের মাঝে বিশেষ বিশেষত্ব আছে বলেই তারা তার সাথে তোমার বিয়ের কথা ভেবেছে। স্বর্ণের স্পষ্ট ভাষায় স্পষ্ট কথাগুলো শুনে শখ সত্যি সত্যিই অহেতুক চিন্তা বাদ দিল। তাই তো, মাথার উপর বড় ভাইরা থাকতে এত ভয় কিসের? তার ভাইরা তো আর পাঁচটা ভাইয়ের মতো না। এসব ভেবে সে মন মরা হয়ে বসে থাকল না, বরং উঠে নিচে গেল। তাকে যেতে দেখে স্বর্ণ কেবল তাকিয়েই রইল। বাড়ির মূল ফটক দিয়ে আইসক্রিম খেতে খেতে হাঁটতে হাঁটতে আসছে সাম্য, সৃজন আর শীতল। সাওয়ান চৌধুরীকে বের হতে দেখে তিনজন ধরেছিল আইসক্রিম কিনে দেওয়ার জন্য। উনি ওদেরকে আইসক্রিম কিনে দিয়ে বাড়ির গেটে নামিয়ে গাড়ি নিয়ে চলে গেছে। ওরা আইসক্রিম খেতে খেতে বাড়িতে প্রবেশ করল। ইতিমধ্যে ওরাও জেনেছে শখকে আজ দেখতে আসবে। কিছুদিন পর তার বিয়ে হবে। তারপর শখ তাদের ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাবে। আপু চলে যাবে ভেবে কষ্ট লাগলেও সুদর্শন দুলাভাই পাবে বলে ভীষণ খুশি তারা। আহনাফকে পছন্দ হয়েছে কি না? ড্রয়িং রুমে শারাফাত চৌধুরী, সায়ন সহ বাড়ির তিন গিন্নি এসে বসেছে। বড়দের হাতে চায়ের কাপ। আহনাফরা নাকি লম্বা জ্যাম আটকে গেছে। একটু আগে ফোন করে তাই জানিয়েছে। শারাফাত চৌধুরী ফিরে আগে এক কাপ চা পান করেন, নয়তো উনার মাথা ভার হয়ে থাকে। শারাফাত চৌধুরীর জন্য শুধু চা না বানিয়ে সিতারা সবার জন্য বানিয়েছেন। প্রতি সন্ধ্যায় তিন জায়ের চা না খেলে চলেই না। আহনাফদেরও আসতে দেরি হবে। এই ফাঁকে বাড়ির সকলে এক দফা চা আড্ডা ও হয়ে যাবে। শখকে ডেকে তার হাতে কাপ ধরিয়ে দিয়েছে শিমিন। কথাবার্তা বলে মেয়েটাকে সহজ করার চেষ্টা করছেন তারা। এদিন তাদের জীবনেও তো এসেছিলে বিধায় তারাও জানে এই মুহূর্তের কথা। তখনই বাড়ির তিনটে বিচ্ছু হৈ হৈ করতে করতে ড্রয়িং রুমে এলো। নিজেদের আইসক্রিম ভাগাভাগি করে নিল। সবার জন্য আনা হয়েছে আইসক্রিম। যার যারটা তাকে বুঝিয়ে দেওয়া হলো। বাটি আইসক্রিমের বাটি থেকে এক বাটি আইসক্রিম নিয়ে সৃজনকে দিয়ে শুদ্ধের কাছে পাঠিয়ে দিল সিরাত। সায়ন চায়ের কাপ রেখে ভাইবোনদের থেকে এক কামড় করে খাবেই। নিজে না দিলে সে জোর করে খাবে, অগত্যা বাধ্য হয়ে দিতেই হলো। সাম্য হঠাৎ আইসক্রিম খাওয়া থামিয়ে কিছু ভাবতে বসেছে। ভাবার পর্বে সমাপ্তি টেনে সে উঠে শারাফাত চৌধুরীর পাশে বসল। তারপর চিন্তিত সুরে বলল, বড় আব্বু, শখ আপুকে অচেনা কারো সাথে বিয়ে দিও না। এই কথা শুনে সবার দৃষ্টি পড়ল সাম্যের দিকে। সবাইকে তাকাতে দেখে সাম্য ভয় পেল না, ভরকালও না। সে ছোট থেকেই এমন। যখন যা বলতে চাইবে পুরো কথাটুকু শেষ করেই থামবে। আর অপর মানুষটাকে বাধ্য করে তার কথা শুনতে। হঠাৎ এমন কথা বলায় শারাফাত চৌধুরী শুধালেন, কেন বাবা? দিলে কি হবে? আমরা তো আপুর শ্বশুরবাড়িতে থাকব না। ওরা যদি আপুকে মা রে ব কে? ছোট ভাইয়ের চিন্তা বড় বোনের সেফটি নিয়ে। আহা, কি মধুর সম্পর্ক। কিন্তু শখ হাসিটা মিলিয়ে গেল। পুনরায় তার চোখের কোণে অশ্রু জমে গেল। বুঝে ওঠার আগেই গাল বেয়ে অশ্রুফোঁটা গড়িয়েও গেল। সায়ন সেটা খেয়াল করে এবারের জবাবটা সেই দিল। আমরা চার ভাই আছি কি করতে? আমাদের বোনকে মারবে, এতই সোজা? শুধু মেয়ে রে ই দেখুক না, ওদের ছাপার নকশা চেঞ্জ করে দেব। তা না হয় দেব। কিন্তু আবার কিন্তু কেন?
তিন আপুকে বাইরে বিয়ে না দিয়ে অন্য একটা কাজ করি। আমি শখ আপুকে বিয়ে করি। তুমি স্বর্ণ আপুকে বিয়ে করো। শুদ্ধ ভাইয়া শীতল আপুকে বিয়ে করুক। তাহলে আপুরা এই বাড়িতে থাকবে। কেউ বকতে পারবে না, মারতেও পারবে না। সাম্যের হিসেব দেখে সকলের চক্ষু চড়ক গাছ। সিরাত তো ভীষণ খেয়েই ফেললেন। শিমিন গরম চায় ছ্যাঁকা খেয়ে ঠোঁট চেপে ধরে বসে আছেন। সিতারা বেগম মুখ টিপে হেসে কিছু বলার আগেই শীতল নিজ শক্তিতে জ্বলে উঠল। সে চট করে উঠে সাম্যের গালে চটাস করে একটা থাপ্পড় বসিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, বে আ দ ব নিজেরা ভালো ভালো বেছে নিয়ে আমাকে আপদ বিপদ দিবি, আর আমি মুখ বুজে তা মেনে নেব? কখনো না। দরকার হলে হাতকাটা ছেলেকে বিয়ে করব, তাও আপদ বিপদকে ঘাড়ে ঝুলাব না। তার এহেন কাণ্ডে উপস্থিত সকলেই হতবাক। আপদ বিপদকে শুদ্ধ, এছাড়া কাকেই বা বলবে? শীতলের কথা শুনে শারাফাত চৌধুরীর কেন জানি ভীষণ হাসি পেল। মনে মনে ভেবেও নিলেন শুদ্ধ উপস্থিত থাকলে বেশ হতো। ছেলের মুখের অবস্থা কেমন হতো তখন? এসব ভেবে হাসি চওড়া হতে গিয়েও কোনোমতে নিজেকে সামলে নিলেন। সবার সামনে হাসা ঠিক হবে না ভেবে গলা খাকারি দিয়ে হাসি গিলে উনি চায়ের কাপে চিমুক দিলেন। কিন্তু উনার অজানা রয়ে গেল সিঁড়ির মুখে শুদ্ধ দাঁড়িয়ে আছে। পুরো ঘটনা দেখেছে, শুনেছে। স্বর্ণ হাতের কাজ সেরে রুম থেকে বেরোতেই শুদ্ধর মুখোমুখি হল। চোখাচোখি হল। শুদ্ধ তাকে দেখে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, অন্ধকে সাহায্য করা পুণ্যের কাজ হলেও অন্ধের সঙ্গে চলতে গিয়ে অন্ধ সাজাবো কা মি। যা করছিস, শাহাদত চৌধুরী জানলে মঙ্গলজনক কিছু হবে না। তাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিলাম, বাকিটা তোদের ইচ্ছে। স্বর্ণ শুনল, তবে পেছনে ফিরে তাকালো না আর না কোনো জবাব দিল। শুদ্ধ যেতে যেতে যা বলার বলে রুমে ঢুকে গেল। সব দেখে, সব বুঝে, তবে কাউকে কিছু বলে না। এখন চুপ আছে মানে সামনেও চুপ থাকবে এর গ্যারান্টি নিজেকেও দিবে না। সন্ধ্যার পরে আহনাফদের আসার কথা থাকলেও জ্যামে আটকে তারা এলো রাত 9:30টার দিকে। ড্রয়িং রুমে বসে বিয়ে নিয়ে আলোচনায় ব্যস্ত বড়রা। শখকে সাজানো হচ্ছে। স্বর্ণ নিজেই সাজাচ্ছে বড় বোনকে। আহনাফ বাবা মা আর বোনের পাশে বসে উসখুস উসখুস করছে তখন থেকে। বারবার তাকাচ্ছে সিঁড়ির দিকে। নয়তো সময় দেখছে। অপেক্ষার প্রহর এত দীর্ঘ কেন? আসছে না কেন মেয়েটা? এত সাজা লাগে? আজ কি বিয়ে? তার মিষ্টি মুখটা দেখার জন্য বুকের ভেতর যে ছটফট করেছে মেয়েটাকে কি জানে না? বুঝে না? নাকি তাকে বউ করার শাস্তি দিচ্ছে এভাবে? আহনাফের উসখুস ভাবটা শীতল এসে অবধি খেয়াল করছে। দেখে হাসছে মিটিমিটি। আহা, কি ভালোবাসা! কি ভেবে শীতল দৌড়ে গিয়ে সিমিনের ফোন এনে চুপি চুপি বেশ টা আহনাফের ছবি তুলল। সবাইকে দেখাতে হবে তার দুলাভাই কত সুদর্শন। তাছাড়া এই ছবিগুলো দেখিয়ে শখের থেকে টাকা হাতাবে সে। মনে মনে শয়তানি বুদ্ধি এঁটে সে ড্রয়িং রুমের এক কোণে দাঁড়ালো। বড়রা কথা বলছে দেখে শুদ্ধ ও আস্তে করে উঠে অদূরে দাঁড়ানো শীতলের পাশে দাঁড়ালো। তারপর নিচু কণ্ঠে বলল, রুমে যা শীতল। কেন? আমি বলেছি তাই। আপনি বললেই শুনতে হবে? আপনি কি আমার বাপজান? আমি তোর কি জান পড়ে বুঝাচ্ছি। আপাতত হাঁটা ধর। না, থাকবো এখানে। আপুর সঙ্গে আমারও একটা হিল্লে হয়ে যাক। আপনার তোত্তা চা সহ্য হয় না আর। চেলাকাঠটা বোধহয় সোফার নিচে রেখেছিলাম, তাই না রে? আবারও চেলাকাঠ। ইস, প্রচুর লাগে। মা রের কথা উঠেছে মানে বিশুদ্ধ পুরুষ কোনো কারণে রেগে আছে। তর্ক করলে সত্যি সত্যিই রে দিতে পারে। তাই সে বোকা বোকা হেসে বলল, ইয়ে মানে মেলা পড়া বাকি আছে, যাই গা। এ কথা বলে শীতল সামনের সেন্টার টেবিলের উপরে থাকা শুদ্ধর ফোন ওড়নার তলায় লুকিয়ে সিঁড়ির দিকে পা বাড়াল। ফোনের লক জানে সে। কিছুক্ষণ আগেই আর চোখে দেখেছে। মূল উদ্দেশ্য, সেদিনের সিগারেট খাওয়া ছবিটা ডিলিট করে শুদ্ধর দুর্বলতা খুঁজে বের করা। যেটা দেখিয়ে শুদ্ধকে হুমকি দেওয়া যাবে। কিন্তু সেটা হবে না বোধ হয়, কারণ যাওয়ার আগেই শুদ্ধ হঠাৎ বলে উঠল, ফোনটা রেখে যা। আমি কি আপনার চাকর? নাকি আপনি আমার মালকিন যে যখন যা বলবেন আমাকে তাই করতে হবে? অহেতুক কথা বাড়াবি না নয়তো থাপড়ে গাল লাল করে দেব। বে আ দ ব রেই দেখুন বড় আব্বুকে বলে আপনকেও উচিত শিক্ষা দেওয়া বাজ। চুপ থাকি বলে সাপের 5 পা দেখেছেন, তাই না? ড্রয়িং রুমে গেস্ট থাকায় শীতলের সাহস আজ আকাশচুম্বী। তার উপর বড় আব্বুও উপস্থিত আছে। সে জানে, বড় আব্বু উপস্থিত থাকাকালীন শুদ্ধন কিছু করবে না। এই সুযোগেই কোনোমতে ফোন হাতিয়ে ভাগতে হবে এখান থেকে।
কিন্তু তার তর্ক করা দেখে শুদ্ধ তেড়ে যেতেই শীতল এক দৌড়ে মাঝ সিঁড়িতে উঠে দাঁড়াল। বড়রা তখনও নিজেদের কথায় ব্যস্ত। আশেপাশেও কেউ নেই। শুদ্ধ কাউকে ফোন ধরতে দেয় না। অর্থাৎ সে ফোনটা তাকেও নিতে দিবে না, এখন না নিলে চেক করাও হবে না। একবার যখন হাতে পেয়েছে এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। কথাখানা তার মস্তিষ্কে টোকা মারতেই সে কোনো কিছু না ভেবেই জামার ভেতরে ফোনটা ঢুকিয়ে নিল। আপাতত এটাই যেন নিরাপদ জায়গা। বিশুদ্ধ পুরুষ আর যাই হোক এবার আর কেড়ে নেওয়ার সাহস দেখাবে না। আর না নংমির করতে এগিয়ে আসবে। এইটুকু বিশ্বাস তার আছে। এদিকে তার কাণ্ডে সেখানেই দাঁড়িয়ে পড়েছে শুদ্ধ। এই মুহূর্তে বাকহারা সে। বিস্ময় চোখে মুখে। কিছু বলার আগে শীতল একদৌড়ে উপরে চলে। এখান থেকে শোনা গেল দরজা আটকানোর শব্দ। আপাতত আজ আর বের হবে না সে। শুদ্ধ আর এগোলো না, ঘুরে দাঁড়ালো। মাথার ভেতর ভনভন করছে তার। মেয়েটা দিন দিন এত পাজি হয়েছে বলার বাইরে। না, একে সভ্য করা যাবে না বোধ হয়। কয়েক ধাপ এগোতেই হঠাৎ তার চোখ পড়ল সায়নের দিকে। দুই ভাইয়ের চোখাচোখি হল। শুদ্ধ খেয়াল করল সায়ন হাসছে। ঠোঁটজুড়ে যেন উপহাসের হাসি। পরিষ্কার দুটো থালায় তোমার খুব পছন্দের দুটো আইটেম রাখা। প্রায় 1 সপ্তাহের অনাহারী তুমি। পেটে ন ক্ষুধা। খাবারের ঘ্রাণে জিভটা লোকলোক করছে তোমার। খাবার দেখে ক্ষুধার মাত্রাও দ্বিগুণ ছাড়িয়েছে। সেই মুহূর্তে কি করবে তুমি? নোংরা হাত ধুয়ে মুছে সময় নষ্ট করবে নাকি আগেই সর্বগ্রাসী এক থাবা সাবে? ফোনের ওপর পাশের লোকটি পুরো কথা শুনে খ্যাক করে হেসে উঠল। কি শ্রী হাসির শব্দ। ভয়ে গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো। ভয়ঙ্কর। তাকে এভাবে হাসতে দেখে এই পাশের লোকটি বিরক্ত হল। মুখে বিরক্তিকর জাতীয় শব্দ করে মনে মনে বিশ্রী গালি ও ছুড়ল। কোনোমতে হাসি থামিয়ে ইয়াসির নামের লোকটি এবার বলল, সায়েন্টিস্ট ফর্মুলা দেয়নি বিধায় রেগে আছেন নাকি স্যার? একক উদ্ধৃতি চিহ্ন শুরুর ফার্স্ট ব্র্যাকেট ডট। হা তা ভদ্র মহাশয়ের নামটা যেন কি? সোয়াইব চৌধুরী শুদ্ধ। বুঝলাম। তা আপনাদের ভদ্রলোকদের মাঝে আমার কাজ কি? সায়েন্টিস্টকে তোরপাতে দেখার স্বাদ জেগেছে মনে, খেয়ে দাও। ছান। কি ল কন এগলা? পোলা হইয়া পোলারে খামু? আমার রুচি এখনো এত নিচে নামে নাই স্যার। এই কাজ পারবো না, অন্যরে দিয়া খাওয়ান। তিনটেই কুমারী ফুল। দুই ভাইয়ের জন্য করা নজরের কারণে ভ্রমর ও তাদের কাজ ঘেঁষতে পারেনি। এবার তুমি দুটোকে খেয়ে যত্ন করে কলঙ্ক লাগাও দেখি। উফাফ, ইনটেক মাল। তা এরা সোয়াইবের কে? বোন। ওহ, কিন্তু মাল সুন্দরী না হইলে মুড আসে না আমার। মুড না এলে কি খাওয়া যায়? আমি আবার আধপেটা খাওয়ার ছেলে না। পছন্দ হলে পুরোটাই খাই, নয়তো ছুঁয়েও দেখি না। তিনটেই চোখ ধাঁধানো সুন্দরী, তবে ছোটটা সবার থেকে এগিয়ে আছে। নাম শীতল। নাম শুনে ছেলেটা কল কেটে ফিচেল হাসল। তারপর ফোনটা অদ্ভুত কায়দায় 5 আঙ্গুলের মাঝে ঘুরাতে মুখে উচ্চারণ করল, শীতল রানী, এবার আমি তোমায় টু বি কন্টিনিউ।